চলো তাহলে আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে মার্শাল ল, সরি ফান্ডামেন্টাল রাইটসে তোমাদের আমি আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত, ঠিক আছে, মানে পার্ট 3, ফান্ডামেন্টাল রাইট স্পেসিফিক বলবো না, পার্ট 3 যেটা আছে আমাদের আমাদের সেই পার্ট 3-র মধ্যে আমরা 12 থেকে 35 নম্বর যে আর্টিকেলগুলো তার মধ্যে আসে সেগুলো আলোচনা। এই ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন করি। সো 12 থেকে 35-এর মধ্যে আলোচনা করার কথা, আমরা 12 থেকে 32 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব, ঠিক আছে, 33, 34 আর 35, খুব গুরুত্বপূর্ণ 3টে আর্টিকেল আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যেখানে এক্সেপশনের কথা কতগুলো বলা হয়েছে, ঠিক আছে। প্রথম তো বুঝে নাও যে 33 নম্বর আর্টিকেল যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো অ্যাপ্লাই হবে না যাদের উপর, তাদের কথা বলা হয়েছে। এবং বেসিক্যালি এখানে যাদের কথা বলা হয়েছে তারা হলো মিলিটারি, সিকিউরিটির পারপাসে যারা কাজ করে, দেশের নিরাপত্তার কাজের সাথে যারা জড়িত, তাদের কথা বলা হয়েছে। এটা 33 নম্বর। 34 নম্বরে বেসিক্যালি বলা হয়েছে যে এই সিকিউরিটিরা আবার সিকিউরিটি ফোর্স বেসিক্যালি তারা যখন অ্যাপ্লাই মানে ডেপ্লয় হবে কোনো একটা অঞ্চলে, তারা যখন ফাংশনাল থাকবে, তখন তারা তাদের নিজেদের ফাংশনের জন্য অনেক মানুষের সেখানে হয়তো হিউম্যান রাইটস ভায়োলেট হতেই পারে। তো যদি হয় তো সেইটাকে এখানে জাস্টিফাই করা হয়েছে। অর্থাৎ প্রথম 33 নম্বরে মিলিটারি। স্যার বলছে একটুখানি বলা যাবে, এই মাত্র জয়েন হলাম স্যার। না, আর বলা যাবে না, তুমি লেট করেছো, তোমাকে ওটা রেকর্ডিং শুনতে হবে। আমি কি দেরি হতে দেরি করে জয়েন করতে বলেছি তোমাকে? এটা কেমন অভ্যাস? বাকিরা তাহলে কি তোমার এখন রিপিট কথাটা শুনবে? স্যার আর হবে না স্যার। তুমি লেট করে জয়েন করেছো বলে বাকিরা কি এখন তোমার রিপিট করা কথাটা শুনবে? ওরা তো শুনে নিয়েছে, ওদের জন্য বিরক্তিকর নয় সেটা? এটা আবার কেমন দাবি? এটা তুমি রেকর্ডিং পরে শুনে নেবে। এখন বিষয়টা হচ্ছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে 33 নম্বর আর্টিকেলটা আমাদের হচ্ছে যে মিলিটারির কথা বলা হচ্ছে, যে মিলিটারিদের উপর অ্যাপ্লাই হবে না। আর মিলিটারি যখন অ্যাপ্লাই থাকবে তখন তাদের কারণে যাদের ভায়োলেশন হবে, হ্যাঁ, তো তারাও আসলে মৌলিক অধিকার ভোগ করতে যে পারবে না, এবং সেটা যে তারা যদি না পারে তাহলে সেটাও যে জাস্টিফাইড, সেটার কথা বলা হয়েছে। তাহলে 33 নম্বর হচ্ছে মিলিটারির কথা বলা হয়েছে, যে মিলিটারিতে যারা যুক্ত থাকবে বা সিকিউরিটির পারপাসে যারা যুক্ত থাকবে তারা ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে পারবে না। আর 34 নম্বরে বলা হয়েছে মিলিটারির কারণে যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে না পারে, তাহলে সেই সমস্ত মানুষজনের কথা বলা হয়েছে, সেই সমস্ত অঞ্চলের মানুষের কথা বলা হয়েছে। সো এগুলো আমরা দেখতে পাবো। তাহলে 33 মিলিটারি আর 34 হচ্ছে জনগণ, যে জায়গায় মিলিটারি ডেপ্লয় থাকবে সেখানে। আর 35 তাহলে কি বলা হয়েছে? 35 বলা হয়েছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট চাইলে এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো যেগুলো আছে আমাদের, সেগুলোকে তারা পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে তারা কি করতে পারে, নিজেদের মতো করে একটুখানি চেঞ্জ ছোটোখাটো করতে পারে, এবং বিভিন্ন ধরনের ক্ষতিপূরণও তারা দিতে পারে, ঠিক আছে, এবং প্রয়োজনে আইন কানুন তৈরি করতে পারে। এবং পার্লামেন্টকেই এই অধিকারটা দেওয়া হয়েছে, অন্য কাউকে এই অধিকারটা দেওয়া হয়নি। অন্য কাউকে মানে আরও আমাদের আইনসভা আছে, আমরা জানি দেশে বিধানসভাগুলোকেও তো আইনসভা বলা হয়, রাজ্যের যেগুলো আইনসভা, তো তাদেরকে এই ক্ষমতাটা কিন্তু দেওয়া হয়নি। কাকে দেওয়া হয়েছে ক্ষমতাটা? শুধুমাত্র পার্লামেন্টকে। তাহলে 33 নম্বর আর্টিকেল মিলিটারি, 34 নম্বর মিলিটারির কারণে যারা এনজয় করতে পারছে না তার সেই সমস্ত জনগণের কথা বলা হচ্ছে। আর 35 নম্বর পার্লামেন্টের এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, যে পার্লামেন্টকে আইন তৈরি করার জন্য এই মৌলিক অধিকারগুলোর উপরে এখানে অধিকার দেওয়া হচ্ছে, এবং তারা প্রয়োজনে মৌলিক অধিকারগুলোর মধ্যে মৌলিক অধিকার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, মানে ভায়োলেশনের ফলে, তাহলে তাদের ক্ষতিপূরণও তারা দিতে পারে। এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। সো এই 3টে আর্টিকেল শর্টকাট মনে রাখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা মিলিটারি, পরেরটা মিলিটারির কারণে জনগণ, এবং এদের উপর অ্যাপ্লাই হবে না ফান্ডামেন্টাল রাইটস, এবং ভায়োলেশনস হতেই পারে, এবং সেই ভায়োলেশনসটা জাস্টিফাইড ভায়োলেশনস। এবং 35 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টকে এম্পাওয়ার করা হয়েছে। তাহলে 3টে আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। এবার এখানে বোঝার চেষ্টা করো 33 নম্বরে কি বলা হয়েছে। 33 নম্বরে এখানে সহজ ভাষায় যেটা বলা হয়েছে, ফোর্সগুলোর কথা বললাম তোমাদের। তাহলে কোন কোন ফোর্স? আর্ম ফোর্সেস যারা আছে, সশস্ত্র বাহিনী যারা আছে, প্যারামিলিটারি ফোর্স যারা আছে, কাদেরকে বলা হয় এগুলো ভালো করে গুগল করে ছবি টবি দেখে নেবে, ভিডিও দেখে নেবে। সো আর্ম ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস, পুলিশ ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিস, তারপরে হচ্ছে এবং এই ধরনের আরও যতগুলো ফোর্স আছে তাদের কথা বলা হয়েছে, অ্যানালগস ফোর্সেস, অর্থাৎ এই রূপ আরও যে ধরনের ফোর্সগুলো আছে তাদের কথা বলা হয়েছে। সো এরা যেহেতু দেশের নিরাপত্তার সাথে জড়িত, এদের যেহেতু কার্যকলাপগুলোই হচ্ছে ওই বন্দুক, বোমা, বারুদ এগুলোর সাথে,
যুদ্ধ, হ্যাঁ, মারপিট, ঝগড়াঝাটি, এগুলোর সাথে যেহেতু এদের হচ্ছে কাজ, এগুলো করার মধ্য দিয়ে বেসিক্যালি এরা কী করবে, দেশটাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, রাইট? সো আমি এখন এরা এই যদি দাবি দেয়, এরা কিন্তু এই দাবিটা দিতে পারবে না যে আমি যদি যুদ্ধ করতে যাই তাহলে আমি মারা যাব, তো আমার আর্টিকেল 21 সেখানে ভায়োলেট হবে, মৌলিক অধিকার ভায়োলেট হবে, জীবনের স্বাধীনতার কথা যেখানে বলা হয়েছে। তো সেই কারণে আমি যাবো না, আমার মৌলিক অধিকার এটা। কিন্তু ও যদি বলে যে আমি যাব না, তাহলে মানে মিলিটারিতে যারা আছে তারা যদি বলে যে আমি যাব না, তাহলে কি হবে, ওরা দেশটা কিন্তু বরবাদ হয়ে যাবে, দেশটা কিন্তু দেখবে টেরোরিস্ট ঢুকে বা অন্য দেশ এসে কিন্তু দখল করে নেবে। সো দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো সেই কারণে মৌলিক অধিকারগুলো শুধুমাত্র জনগণের জন্য। মৌলিক অধিকার কিন্তু যারা নিরাপত্তার সাথে জড়িত, যাদের কাজই হচ্ছে এই ধরনের মারপিট করা, যাদের কাজই হচ্ছে দেশের নিরাপত্তা প্রদান করার জন্য বোমা বারুদ বা বোমা বন্দুক এগুলো নিয়ে কাজ করা, 24 ঘন্টায় দেখবে সীমান্তে দাঁড়িয়ে থাকা, তো তাদেরকে, এবং তাদের সেখানে ঘুমের অধিকারও ভায়োলেট হতে পারে, তাদের খাদ্যের অধিকার ভায়োলেট হতে পারে, তাদের সেখানে তাদের অনেক কিছুই ভায়োলেট হতে পারে, যেগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটসে একটা লম্বা তালিকা পড়ে আসলাম। তো অনেক কিছুই ভায়োলেট হতে পারে তার, কিন্তু এই দাবিটা করতে পারবে না যে আমার এগুলো ভায়োলেট হচ্ছে, কাজেই আমি ভায়োলেশনস হতে দেবো না, আমাকে সুপ্রিম কোর্টে তারা শরণাপন্ন হতে পারবে না। ভায়োলেশন হতেই পারে, কারণ তোমাকে যখন ওই কাজে নিয়োগ করা হয়েছে তখন তুমি এই প্রতিজ্ঞা করেই সেই কাজে যোগদান করেছো যে তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে, এবং ভায়োলেট হবে তার কারণ তুমি দেশের নিরাপত্তার কাজে যোগদান করছো এবং তুমি সেই কারণে শপথ গ্রহণ করছো। তো শপথ গ্রহণ করেই তুমি সেখানে পৌঁছচ্ছ, তোমার একেবারেই সচেতন চিন্তা ভাবনার সচেতন মাইন্ডেই তুমি এই কাজগুলো করছো। কাজেই এখানে ভয় পাওয়ার কাজে এখানে তুমি এই দাবিটা করতে পারো না যে তোমার মৌলিক অধিকার কিন্তু হরণ করা হচ্ছে। সো ওই কথাগুলোই এখানে কিন্তু বলা হয়েছে, তোমার ডিউটিটা যাতে তুমি পালন করতে পারো সেই কারণে মৌলিক অধিকার থেকে তোমাকে বিরত রাখা হচ্ছে, যে মৌলিক অধিকার তুমি উপভোগ করতে পারবে না। এখন এখানে কোন কোন মৌলিক অধিকারগুলো বিশেষভাবে বলা হচ্ছে, যে কোন কোন মৌলিক অধিকারগুলো বিশেষ করে তারা উপভোগ করতে পারে না বিশেষভাবে। সো বিশেষভাবে যে মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে না সেগুলো হচ্ছে কোনগুলো, সেগুলো হচ্ছে যেমন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, যেমন দেখবে রিসেন্টলি মাঝে মাঝে খবরের কাগজে দেখবে বেরিয়ে আসে যে তাদেরকে বলা হয়েছে যে মোবাইল নিয়ে তারা যাবে না, কাজ করতে যখন যাবে তখন মোবাইল নিয়ে তারা যেতে পারবে না। কেন? কারণ মোবাইলে তুমি নিজের যা খুশি তাই বলছো, নিজের তুমি, এবং ওই যে অঞ্চলে তুমি ডিপ্লয় আছো সেটাও তুমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে শত্রুদেরকে একটা তোমার এক্সিস্টেন্স সম্পর্কে বা তোমার লোকেশন সম্পর্কে একটা বার্তা দিয়ে দিচ্ছে। তো এখন তোমার কথা বলার অধিকার আছে, তুমি এখন ওখানে একাই আছো, তাই কথা বলতে ইচ্ছে করছে, মোবাইলে ভিডিও করে তুমি এখন এটা কথা বলছো, সরকার তোমাকে কথা বলতে দেবে না। তুমি এখন ব্লগ তৈরি করছো সেখানে, এবং সেটা ফেসবুকে পোস্ট করছো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো। সো সেটা হয়তো তোমার স্বাধীনতা হতে পারে কথা বলার, ঠিক আছে, কিন্তু তুমি তো সাধারণ জনগণ নও তুমি, হ্যাঁ, তুমি তো মিলিটারিতে যোগদান করেছো, কাজে তোমার ওই স্বাধীনতাটা সেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের স্বাধীনতা তোমাকে দেবে না, অধিকার নেই। তুমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। তোমরা দেখলে না 2019 সালে বোধহয় এক ব্যক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেখবে ভোটে নেমেছিলেন, তিনি মিলিটারিতে ছিলেন, ঠিক আছে, তিনি সিকিউরিটি ফোর্সে ছিলেন, তিনি অভিযোগ এনেছিলেন এটাই যে তার ডালগুলো তো ডাল নয়, সেগুলো যেন জল, তো তিনি সেইটা নিয়ে অভিযোগ করেছিলেন, খাবার দাবার খুবই খারাপ, তো এটা নিয়ে অভিযোগ করেছিলেন, এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়। এবং যখন তাকে সাসপেন্ড করা হয় তখন আমরা দেখতে পাবো বেসিক্যালি যে সাসপেন্ড করা হলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইলেকশনে এসে তখন দাঁড়িয়েছিলেন, যে মিলিটারিদের কত খারাপ অবস্থা, যারা দেশের নিরাপত্তার সাথে জড়িত তাদের এইরকম খাবার দিচ্ছে, তো এইরকম খাবার খেয়ে কীভাবে তারা আবার যুদ্ধ করবে, ফাইট করবে, কীভাবে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করবে। সো এইটাতে সরকারকে নজর দেওয়া উচিত, এবং দীর্ঘদিন ধরে যে সরকার এটা অবহেলার সাথেই ট্রিট করছে এটা নিয়ে কথা বলার কেউ নেই। তো যাই হোক, ফাইনালি সে যখন মুখটা খুললো তখন দেখা গেল যে মুখটা খোলার সঙ্গে সঙ্গে কী হলো, হয়তো ইস্যুটা হয়তো জেনুইন, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি মুখ খোলার সঙ্গে সঙ্গে কী হতে পারে, মিলিটারিতে আরও যারা আছে, একজন মুখটা খোলার সঙ্গে সঙ্গে বাকিরা যারা আছে, ওই ভদ্রলোক হয়তো মুখটা খুললেন, মিলিটারিতে যিনি ছিলেন উনি মুখ খুলে হয়তো প্রতিবাদ করলেন সরকারের এই যে নীতি, বা সরকারের যে এই যে মিলিটারিদের প্রতি যে হচ্ছে তোমার যে একটা কি বলবো, যে একটা খারাপ যে একটা তাদের ট্রিটমেন্ট, হ্যাঁ, কাইন্ড অফ। তো সেটা নিয়ে তুমি মুখ খুললো, হয়তো সে এখন মুখ খুললো, তার জন্য অবশ্যই সেটা যদি শোনা হয় এবং তারপরেও যদি তাকে আর্মিতে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, বারে বারে কেউ না কেউ কোনো না কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে তারা মুখ খুলবে, এবং ওই আর্মিদের মধ্যে
একটা কিন্তু বিদ্রোহ তৈরি হবে, একটা একটা এই ভাবনাটা তৈরি হবে যে চাইলেই বোধহয় সরকারের বিরুদ্ধে মুখ খোলা যায়, এবং এতে করে কি হবে, তাদের নিজেদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে তারা কোথাও কিন্তু সরে আসবে, কম্প্রোমাইজ হয়ে যাবে, যে নিরাপত্তা দেওয়ার কাজটা থেকে তারা বিরত থাকবে। সো একদিকে যেমন ওইটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে তারা কতটা খারাপভাবে সেখানে খাবার দাবার খায় বা খারাপ তাদের খাবার পরিবেশন করা হয়, নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, এটা যেমন ঠিকই, অন্যদিকে তিনি মুখটা খুলেছেন বলে তাকে সাসপেন্ড করা হলো, এটাও ঠিক, কারণ দেশে নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে নইলে। সো ভদ্রলোক যখন আমরা দেখতে পেলাম যে 2019 সালে ইলেকশনে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, হ্যাঁ, বারাণসীতে দাঁড়িয়েছিলেন, তখন দেখা গেল যে ইলেকশন কমিশন তার নমিনেশন ফাইলটা ক্যান্সেল করেছিলেন। কেন? কারণ তিনি নির্বাচনে দাঁড়ানোর অধিকার তার নেই, এবং তার এর জন্য তার যে এনওসি সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, সেই এনওসি সার্টিফিকেটটা তিনি নিয়ে আসেননি। ঠিক আছে, কিন্তু এনওসি সার্টিফিকেট চাইলেও তাকে কেউ দেবে না। কেন? কারণ তিনি তো মিলিটারিতে ছিলেন। মিলিটারিতে এই রকমভাবে কোনো রাজনৈতিক দলে তুমি অংশগ্রহণ করবে, রাজনীতিতে অংশগ্রহণ করবে, এগুলো নিষেধ করা হয়েছে। সো এইখানেও দেখো এইটা মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো এগুলোও তোমাকে নিষেধ করা হয়েছে। তুমি ট্রেড ইউনিয়ন, কোনো শ্রমিক সংগঠনের কোনো হয়তো তুমি শ্রমিক সংগঠনের তুমি হয়তো মেম্বারশিপ নেবে, তুমি এটা পারবে না। তুমি রাজনৈতিক দলের মেম্বারশিপ নেবে, তুমি পারবে না। এই অধিকারগুলো থেকে তোমাকে বিরত রাখা হয়েছে। তুমি কোনো সংগঠন তৈরি করবে, এটাও পারবে না। মিলিটারিতে যদি কাজ করছো তাহলে সেই অধিকারগুলো তোমাকে দেবে না। তুমি যদি কোনো মিডিয়ার সাথে কমিউনিকেট করবে, সেই অধিকারটাও তোমাকে দেওয়া হচ্ছে না। যে মিডিয়ার সাথে তুমি কমিউনিকেট করবে, না, এই অধিকার নেই। মিডিয়ার সাথে কমিউনিকেশনের অধিকার তোমাকে দেওয়া হচ্ছে না। তুমি কোনো পাবলিক মিটিং করবে বা কোনো প্রদর্শনী করবে, প্রতিবাদ করবে, না, এটা অধিকারটাও তোমাকে দেওয়া হয়নি। সো যেহেতু তুমি আর্মিতে কাজ করছো, এই ধরনের মিলিটারি ফোর্সের সঙ্গে যুক্ত আছো, সো তোমার এই মৌলিক অধিকারগুলো নেই। তুমি এই মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারবে না, বিশেষভাবে এগুলো তুমি পারবেই না। এগুলো পরিষ্কার মেনশন করা হয়েছে। এখন আমরা দেখতে পাবো যে এই উদ্দেশ্যে বিভিন্ন মিলিটারির জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আইন কানুন নিয়ে আসা হয়েছে, এবং সেখানে তাদের এই রেস্ট্রিকশনগুলো তাদের উপর ইম্পোজ করা হয়েছে, যে তারা চাইলেই সাধারণ মানুষের মতো হিউম্যান রাইটস এনজয় করতে পারবে না। এবং এই আইনগুলোর নাম তোমরা দেখতেই পাচ্ছ: আর্মি অ্যাক্ট 1950, 1950, দ্য নেভি অ্যাক্ট 1950, দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1950, দ্য পুলিশ ফোর্সেস রেস্ট্রিকশন অ্যান্ড রাইটস অ্যাক্ট 1966, দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট অ্যান্ড সো অন। সো বেশিরভাগই এখানে তোমরা দেখলে কি 50 সালে এসেছে, আর একটা আইন সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে পুলিশ ফোর্সেস, 1966 সালে এসেছে। সো এই পুলিশ ফোর্সেসটা নামটা কত সালে এটা জিজ্ঞেস করেছিল পরীক্ষায় একবার নেটে। ঠিক আছে, এটা ভালো করে দেখে নেবে। তো বাকিগুলো দেখে নাও। ইন জেনারেল 1, 2, 3 তিনটে নাম এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 50 সালে তিনটে আইন 50 সালে এসেছে, বাকি হচ্ছে আমাদের 66 সালে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটার নাম এখানে সালটা মেনশন করা নেই, সো এটা ছেড়ে দাও বা দেখে নিতে পারো। সো এইরকমভাবে তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ ডেটগুলো পরীক্ষায় কিন্তু জানতে চায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত রেস্ট্রিকশনগুলো তাদের উপর ইম্পোজ করা হয়েছে। এরপরে চলে আসো নিচের দিকে। এখানে আমরা দেখতে পাবো যে যখন আর্ম ফোর্সেসের কথা বলা হয়েছে, ঠিক আছে, যখন আর্ম ফোর্সেসের কথা বলা হয়েছে, তখন ওই আর্ম ফোর্সেস যতজন আছেন তাদের কথা বলা হয়েছে। এখন সেখানে দেখবে যে সবাই কিন্তু যুদ্ধ করতে যায় না। কিছু মানুষ দেখবে তারা অন্য প্রফেশনের সাথে জড়িত, মানে যুদ্ধ করাটা ওদের কাজ নয়, ওদের কাজটা হচ্ছে অন্য কিছু, কিন্তু তারা কিন্তু মিলিটারিতে এবার চাকরি করছে। সো তারা কি কাজ করছে, তার মানে মিলিটারিতে যুদ্ধ যদি না করে, সো মিলিটারিতে তারা বেসিক্যালি দেখবে তারা বারবার হিসেবে কাজ করে। বারবার মানে নাপিত বোধ হয়, হ্যাঁ, নাপিত। তারপরে দেখবে কার্পেন্টার হিসেবে তারা কাজ করে। কার্পেন্টার মানে সেলাই করার কাজগুলো যারা করে, হ্যাঁ, মানে তো কার্পেন্টার। তারপরে দেখবে সেখানে মেকানিক্স হিসেবে কাজ করে, তারা বিভিন্ন ধরনের মেকানিক যন্ত্রপাতি ঠিক সারাই করার কাজ করে। তারা রাঁধুনি হিসেবে কাজ করে, তারা চৌকিদার হিসেবে কাজ করে, তারা বুট মেকার হিসেবে কাজ করে, জুতো সেলাই বা জুতো তৈরি করার কাজ করে, তারা টেইলার হিসেবে কাজ করে, জামা কাপড় সেলাই করে। তো এই ধরনের মানুষরাও সেখানে থাকেন। তাদেরও কিন্তু একটা প্রপার ট্রেনিং হয়, তাদেরও সমস্ত কিছু হয়। তারাও কিন্তু ওই মিলিটারির মধ্যেই আসেন। কাজগুলো অন্য, কিন্তু তারা মিলিটারির ক্যাটাগরিতেই আসেন। সো মিলিটারি জবটাই তারা বেসিক্যালি করছেন। কাজগুলো ভিন্ন, কিন্তু পোস্টটা কিন্তু মিলিটারিরই পোস্ট। তো এদের উপরেও কিন্তু এই আইনগুলো অ্যাপ্লাই হয়, যে তুমি চাইলেই যখন তখন মুখ খুলতে পারবে না, যখন তখন প্রতিবাদ করতে পারবে না, তুমি প্রদর্শন করতে পারবে না, যেগুলো ওখানে বললাম, সংগঠনে অংশগ্রহণ করতে পারবে না, রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবে না, এই সমস্ত কথাগুলো। তো এগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোর্ট মার্শাল মানে হচ্ছে যে এদের যে বিচার প্রক্রিয়াগুলো হয়, সেই বিচার প্রক্রিয়াগুলো হচ্ছে কোর্ট মার্শালে হয়, যেটাকে আমরা ট্রাইব্যুনাল বলি, মিলিটারি কোর্ট বলতে পারো, সহজ ভাষায় মিলিটারি কোর্ট। সো মিলিটারিদের ইস্যুসগুলো মিলিটারি কোর্টেই হয়, কোর্ট মার্শাল বলা হয়। ট্রাইব্যুনালস আলাদাভাবে সেগুলো তৈরি হয়েছে, তো তাদের নিজেদের আইন কানুন আছে, সেগুলোর মধ্য দিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। পার্লামেন্ট এখন এদের উপরেও কিন্তু কি করে, যে পার্লামেন্ট এদের উপরেও কিন্তু মানে কি বলতে হয়, যে পার্লামেন্টারি ল
ল ইনঅ্যাক্টেড আন্ডার আর্টিকেল 33 ক্যান অলসো এক্সক্লুড দ্য কোর্ট মার্শাল। মানে এদের উপরও কাইন্ড অফ বলতে পারো যে মানে ব্যতিক্রমতা আছে, যে এদেরকেও ছাড় দিতে পারে, যে মানে কাইন্ড অফ ধরে নাও মৌলিক অধিকার চলে এদের উপরেও অ্যাপ্লাই হবে না, মৌলিক অধিকারগুলো এদের উপরে অ্যাপ্লাই হবে না, রিটস পিটিশন এদের উপরে অ্যাপ্লাই হবে না। এখন উপরে সুপ্রিম কোর্ট এদেরকে এই ট্রাইব্যুনালসগুলোকে বলতে পারে না যে তুমি জবাব দাও, এদেরকে বলতে পারবে না, এদের ব্যতিক্রমতার মধ্যে এরা চলে আসে, এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সক্লুড করা হয়েছে এদেরকে। তো এই সমস্ত বিষয়গুলো এখানে মাথায় রেখো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই সমস্ত ট্রাইব্যুনালস যারা আছে, ঠিক আছে, মিলিটারি ট্রাইব্যুনাল যারা আছে তাদের উপর রিট জারি করতে পারে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরপরে চলে আসো আমাদের আর্টিকেল 34। তাহলে উপরে একটা মিলিটারি পেলাম আমরা, এবার 34-এ কি পাচ্ছি আমরা? 34-এ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মিলিটারি, যেটা বললাম যে মিলিটারি কোথাও ডেপ্লয় আছে, তারা নিরাপত্তার কাজ করেছে, বেসিক্যালি এটাকে বলা হচ্ছে মার্শাল ল। মার্শাল ল মানে মিলিটারি রুল, মার্শাল ল মানে মিলিটারি রুল, ঠিক আছে। এখন মিলিটারি রুল কখন সেখানে মানে কোথায় হয় আমরা কি জানি? এটা মিলিটারি রুল যেমন দেখবে মণিপুর টনিপুরের দিকে এই সব জায়গাতে হয়, নর্থ ইস্টের রিজিয়নগুলোতে, কারণ ইনসার্জেন্সি সেখানে ঘন ঘন হচ্ছে, চায়না ওখানে পাশেই প্রতিবেশী দেশ, ঠিক আছে। তো কাজে দেখবে ওখানে সবসময় মিলিটারি দাঁড়িয়ে থাকে, তো মিলিটারি রুল মাঝে মাঝেই দেখবে ওখানে হয় বা লম্বা সময় ধরে থাকে, সেখানে আমরা দেখি। সো মিলিটারি রুল যেখানে ডিপ্লয় হয় তখন সেই জায়গাগুলো বেসিক্যালি হচ্ছে যে হচ্ছে ওয়ার প্রোন জায়গা, যে যুদ্ধ হয়, ঘন ঘন দ্বন্দ্ব হয়, ইনসার্জেন্সি হয়, মানে আভ্যন্তরীণ হয়তো দ্বন্দ্ব হলো, সংঘাত হলো। তো এই সমস্ত বিষয়গুলো যেখানে আমরা দেখতে পাই সেখানে বেসিক্যালি কি, সেখানে এই যেখানে বলে দিয়েছে দেখো, যে যুদ্ধ হচ্ছে, ইনভেশন হচ্ছে, ইনভেশন মানে দখল, হ্যাঁ, ইনসারেকশনস হচ্ছে, রেবেলিয়ন হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, দাঙ্গা হচ্ছে, হ্যাঁ, হিংসা হচ্ছে, অন্য কোনো ধরনের হিংসা হচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলোতে দেখবে সবসময় মিলিটারি ডিপ্লয় থাকে, হ্যাঁ, সেই সমস্ত জায়গায় সবসময় দেখবে তোমরা মিলিটারি ডিপ্লয় থাকে, কারণ কড়া হাতে সেগুলোকে তারা দমন করতে হয়। তার মিলিটারি মানে কি তাহলে? তার মিলিটারি রুলের তাহলে কি পাই আমরা? মিলিটারি রুলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে একটা স্ট্রিক্ট পানিশমেন্টের মধ্য দিয়ে সেখানে কিন্তু, বা স্ট্রিক্ট একটা রেগুলেশনের মধ্য দিয়ে কিন্তু সেখানে জীবনযাপন করানোর ব্যবস্থা করা হয়। তোমরা জানো যে মিলিটারি কেমন জীবনযাপন করে, তাদের স্ট্রিক্ট একটা জীবনযাপন করে। এবং যখন মিলিটারি রুল জারি হয়ে যায়, মার্শাল ল যখন জারি হয়, তখন যে অর্ডিনারি যে লগুলো আছে, সেই অর্ডিনারি লগুলো আর সেখানে অ্যাক্টিভ থাকে না, অর্ডিনারি লগুলো তখন সেখানে কিন্তু সাসপেন্ড হয়ে যায়। এবং মিলিটারির যে সেখানে যে এই যে ট্রাইব্যুনাল যেটাকে বলা হচ্ছে এখানে, মিলিটারি মিলিটারি রুল বলা হচ্ছে না, মিলিটারি এটাকে বা ল বলা হচ্ছে না, এটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলা হচ্ছে। সো মিলিটারি যে ট্রাইব্যুনালসগুলো আছে, অর্থাৎ কাইন্ড অফ নিয়মকানুনি, সো যেগুলো আছে সেগুলো তখন অ্যাপ্লাই হয়ে যায় সেখানে। মিলিটারি নিজের মতো করে শাসন করতে শুরু করে, নিজেদের শাসন করার পদ্ধতি আছে, আইন হিসেবে আইন আছে দেশে এরকম, তো সেই আইন অনুসারে তারা তখন দেশে ওই রাজ্যটাকে বা ওই অঞ্চলটিকে শাসন করতে শুরু করে, যেখানে দাঙ্গা ফাঙ্গা এই যুদ্ধ হচ্ছে সেখানে। তো এটা আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো এই সমস্ত কথাগুলোই এখানে কিন্তু বলা হয়েছে। এখন এখানেও যখন মিলিটারি ডিপ্লয় করা হয়েছে তখন অনেক কিছুই হতে পারে, কোনো মানুষের হয়তো প্রাণ চলে গেল, কোনো মানুষকে হয়তো সেখানে তার কথা বলতে দিল না, মানে বিভিন্ন রাইটস তার ভায়োলেট হতে পারে। যদি ভায়োলেট হতে পারে তাহলে হবে, কেন হবে? তার কারণ অর্ডার ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্ডারকে এস্টাবলিশ করার জন্য কিন্তু ওই স্ট্রিক্ট একটা রেগুলেশনসের প্রয়োজন আছে, যেটা মিলিটারির মাধ্যমেই পসিবল। হাতে বন্দুক নিয়ে তারা শাসন করবে, হাতে বন্দুক নিয়ে শাসন করবে। সো এই হাতে বন্দুক নিয়ে শাসন করবে এই ধরনের ক্যাপাসিটি আমরা সেখানে কিন্তু দেখতে পাই। সো সেখানে যদি কোনো মানুষকে অর্ডার ফিরিয়ে নিয়ে আসা, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে 10টা মানুষকে যদি গুলি করতে হয় তো করবে, 10টা মানুষকে যদি গুলি করে যদি ওখানকার লাখখানেক মানুষকে যদি বাঁচানো যায়, লাখখানেক মানুষের মধ্যে যদি একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা যায়, অশান্তির পরিবেশ যদি বন্ধ করা যায়, 10টা মানুষকে গুলি করে যদি সেখানে আরও 500 মানুষকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়, তাহলে ঠিক আছে। সো এগুলোকে সেই সময় জাস্টিফাইড করে দেওয়া হয়েছে। অন্যান্য রাইটসগুলোও যদি ভায়োলেট হয় মানুষের, হ্যাঁ, যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, মানুষ সেখানে কাজে যেতে পারছে না, মানুষ সেখানে ঠিক করে ঘুমোতে পারছে না, কারণ যখন তখন সেখানে গিয়ে মিলিটারি এসে তাদেরকে ঘুম থেকে তুলে দিচ্ছে, তাদের স্লিপিং যে রাইট সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক রাইটস তাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের এডুকেশনাল রাইট ক্ষতিগ্রস্ত হতে পারে, তো হতেই পারে। তার কারণ সিচুয়েশনসটা এমনই যে সেখানে এমনিতেই ভায়োলেট হচ্ছিল, মিলিটারি গিয়ে সেখানে একটা পজিটিভ ডেভেলপমেন্ট করার কাজ করছে। কাজে পজিটিভ ডেভেলপমেন্ট করতে গিয়ে যদি কিছু ক্ষতি হয় তাহলে হতে পারে, অসুবিধা কিছু নেই। এবং সেইটা কিন্তু ভায়োলেশনস হতে পারে হিউম্যান রাইটসের, সেখানে হয়তো সরকার ক্ষতিপূরণ দিতে পারে। সরকার যেমন দেখবে তোমরা যে ক্ষতিপূরণের ব্যবস্থা করে অনেক সময়, সো ক্ষতিপূরণ দিতে পারে সরকার, কিন্তু কথাটা হচ্ছে যে কোনো রকমভাবে মিলিটারিকে বলবে না যে তোমরা কাজগুলো করা বন্ধ করে দাও, মিলিটারিকে মিলিটারির মতো কাজ করতে দেবে, তোমরা যা খুশি করে যাও, মানে যেভাবেই তোমরা ওখানে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে বলে ঠিক মনে করছো সেটাই করো, ঠিক আছে। হোম মিনিস্ট্রির আন্ডারে সে সঙ্গে সঙ্গে হোম মিনিস্টার সেটা অর্ডার দিয়ে দেন এবং যে কোনো উপায় পদ্ধতি অবলম্বন করে শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়
এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি যে হিউম্যান রাইটসগুলোকে ভায়োলেট করেও যদি হয় তো হবে, অসুবিধা কিছু নেই। তো এইরকমভাবে এগুলোকে জাস্টিফাই করা হয়েছে, তো এগুলোই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এবং পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট কোনো আইন কানুন তৈরি করে তোমরা দেখতে পাবে যে এইরকম পাওয়ারগুলোকে তাদের বাড়াতে পারে, কমাতে পারে, এই সমস্ত কাজগুলো করতে পারে, ঠিক আছে। এগুলো করার অধিকার পার্লামেন্টকে দেওয়া হয়েছে, যেটা আর্টিকেল 35-এর আন্ডারে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তবে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আর্টিকেল 34 আর আর্টিকেল 352, ঠিক আছে। 34 আর 352, 34 নম্বর আর্টিকেল আর আর্টিকেল হচ্ছে 352, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। 34 নম্বর আর্টিকেলে তোমরা দেখতে পালে যে মিলিটারি মার্শাল লয়ের কথা বলা হচ্ছে, মার্শাল রুল বা মিলিটারি রুলের কথা বলা হচ্ছে। অন্যদিকে 352-তে আমরা জানি যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হচ্ছে, ন্যাশনাল এমার্জেন্সির ঘোষণার কথা বলা হচ্ছে। তো এখানে এটা দেখবে লেখা আছে। তো এটার মধ্যে একটা পার্থক্য আছে, সুন্দর পার্থক্য। কি পার্থক্য? আমরা পার্থক্যটা বুঝবো তার আগে এখানে দেখে নাও সহজ ভাষায়। সেটা হচ্ছে যে হাইকোর্ট পার্লামেন্টকে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, ভারতীয় যে সংসদ যাকে আমরা বলি, হ্যাঁ পার্লামেন্ট, তো সেই সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে যে মৌলিক অধিকারগুলোর মধ্যে কিছু যদি পরিবর্তন করার প্রয়োজন মনে হয়, যদি কিছু নতুন মৌলিক অধিকারগুলোকে মান্যতা দিতে গিয়ে যদি নতুন কোনো আইন কানুন নিয়ে আসতে হয়, আইন কানুনগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে করবে। তো সেই ক্ষমতাটা সেখানে কিন্তু পার্লামেন্টকে দেওয়া হয়েছে। এটাই এখানে আর্টিকেল 35-এর মধ্যে বলা হয়েছে, ঠিক আছে। এবং কোনো রকমভাবে রাজ্যের যে আইনসভা আছে সেই আইনসভাগুলোকে কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়নি। কোন ক্ষমতা? না আইন কানুন তৈরি করার, মৌলিক অধিকার নিয়ে কোনো আইন কানুন তৈরি করা বা মৌলিক অধিকারগুলোর মধ্যে কোনো চেঞ্জ করা, এগুলোর ক্ষমতা কোনো রকমভাবে তাদেরকে দেওয়া হয়নি, ঠিক আছে। এগুলো আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। সো এগুলোই এখানে বলা হয়েছে। অনেক কথাই এখানে বলেছে, এত ডিটেলসে যেতে হবে না, কারণ এগুলো ছোটোভাবে আমি বিভিন্ন আর্টিকেল অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের, তো জটিলে যাওয়া দরকার নেই। শুধু সিম্পল ভাষায় বুঝে নাও যে 35 নম্বর আর্টিকেল মানেই হচ্ছে পার্লামেন্টকে এম্পাওয়ার করা হয়েছে আইন তৈরি করার জন্য মৌলিক অধিকারগুলোর উপরে। এটা হচ্ছে একটা বিষয়। এবার চলে আসা আমাদের আর্টিকেল 34 আর আর্টিকেল 352, 34 এবং 352-র মধ্যে পার্থক্য কী আছে। তাহলে তোমরা দেখলে যে 34 নম্বর আর্টিকেল যেখানে আমাদের মিলিটারি শাসনের কথা বলছে, মিলিটারি রুল, মার্শাল লয়ের কথা বলছে, ঠিক আছে। অন্যদিকে আমরা 352-তে কি দেখতে পাবো? 352 দেখে আমরা জাতীয় জরুরি অবস্থা দেখতে পাবো। তাহলে মার্শাল ল একদিকে আর অন্যদিকে জাতীয় জরুরি অবস্থা। মার্শাল ল কি বলছে এখানে? মার্শাল ল বলছে যে এটা মৌলিক অধিকারকে ভায়োলেট করতে পারে, এফেক্ট করে, প্রভাবিত করে। মার্শাল ল করে, মার্শাল ল অর্থাৎ মার্শাল ল ঘোষণা হয়ে গেছে মানেই সেখানে মিলিটারি তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না হয়তো প্রয়োজন মনে করলে। সো তোমার মৌলিক অধিকার, চলাফেরার স্বাধীন অধিকার বাধাপ্রাপ্ত হতে পারে, তো অনেক অধিকারই তোমার বাধাপ্রাপ্ত হবে। সো মার্শাল ল মানেই তোমার মৌলিক অধিকার সেখানে কিন্তু প্রভাবিত হতে পারে। জাতীয় জরুরি অবস্থা হলেও কিন্তু সেটাই, জাতীয় জরুরি অবস্থা হলেও তোমার মৌলিক অধিকার ভায়োলেট হতে পারে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এখানে যখনই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হবে, জাতীয় মানে গোটা দেশের কথা বলা হচ্ছে, তখন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেগুলোও প্রভাবিত হতে পারে। কেন্দ্র রাজ্যের সম্পর্ক যেই রকম একটা, যেমন এই মুহূর্তে সুস্থ একটা সম্পর্ক আছে, আজকে যেটা তোমরা দেখতে পাচ্ছ সুস্থ একটা সম্পর্ক, এটা নাও থাকতে পারে, এই সম্পর্কটা নাও থাকতে পারে। এটার মধ্যে দেখবে একটা জটিলতা চলে আসতে পারে, বা রাজ্যের হয়তো ক্ষমতা অনেকটাই কমে যাবে, ক্ষমতা বেশিরভাগই কেন্দ্রের হাতে চলে যাবে, এটা হতেই পারে। ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে এবং রাজ্যপালকে দিয়ে সেখানে হয়তো শাসন করাবে, এটা হতে পারে, ঠিক আছে। এখানে এই যে রেভিনিউ যে কালেকশন যেটা হয়ে থাকে, রেভিনিউ কালেকশন যেটা হয়ে থাকে এবং যে পদ্ধতিতে ভাগাভাগি হয়ে থাকে, সেই পদ্ধতিগুলোর মধ্যেও চেঞ্জ আসতে পারে, সেই ফর্মুলাগুলোর মধ্যেও কিন্তু চেঞ্জ আসতে পারে। এগুলো যখন এমার্জেন্সি পড়াবো ডিটেলসে তখন এগুলো বলবো। মোটামুটিভাবে বুঝে নাও যে এখন যদি পশ্চিমবঙ্গের ইনকাম যদি হচ্ছে 100 টাকা, তার মধ্যে তোমরা দেখতে পাবে যে ট্যাক্স যদি পশ্চিমবঙ্গের মানুষের উপর 100 টাকা বসে, মানে তোমার উপর যদি তুমি সারা মাসে যদি 100 টাকা পে করেছো, তাহলে সেই 100 টাকার দেখবে হয়তো দেখা গেল যে 60 টাকা বা 40 টাকা কেন্দ্র সরকার নিয়ে গেছে এবং 60 টাকা সেখানে রাজ্য সরকারের কাছে আছে। এখন এই যে 60:40 এই যে রেশিও, এই রেশিওটার মধ্যে কিন্তু চেঞ্জ আসতে পারে। কেন্দ্র সরকার তখন বেশি নিয়ে চলে যেতে পারে, কারণ কেন্দ্র এখন কন্ট্রোল করছে বিষয়টাকে, তার খরচা হচ্ছে নিজের থেকে। সো চাইলে সে এবং আরও অন্যান্য ইস্যুস তখন এমার্জ করতেই পারে ওই সিচুয়েশনের উপর বেস করে। সো তা স্বাভাবিকভাবে তারা চাইলে কিন্তু সেখানে যে রেভিনিউটা যেভাবে কালেকশন হচ্ছে বা রেভিনিউ যেটা ডিস্ট্রিবিউটও যেটা হচ্ছে সেটার মধ্যে চেঞ্জ আসতেই পারে, যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন যেটা কালেক্ট করে নিয়ে যায় সেটা আবার দেখবে কেন্দ্র সরকার রাজ্যগুলোকে ফিরিয়ে দেয়, কিন্তু দেখবে সেই ফিরিয়ে দেওয়ার জায়গাতেও হয়তো একটা কৃপণতা দেখতে পারি আমরা, সে রাজ্যকে ততটা দিচ্ছে না। এখন যেমন তোমরা দেখবে যে বিমাত্রী অনেকে যেটা অভিযোগ করছে বিরোধীরা, যে নন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের সাথে বিমাতৃ সুলভ আচরণ করা হচ্ছে। উত্তরপ্রদেশ, তারপরে তোমরা দেখবে যে উপর দিকে হিন্দি বেল্টের যে সমস্ত রাজ্যগুলো বিজেপির আন্ডারে আছে, বিরোধীরা অভিযোগ করছে যে তাদের ইনকাম কম, কিন্তু তাদের দেখবে সরকারের অনুদানটা তারা বেশি পাচ্ছে। অন্যদিকে যারা ইনকাম বেশি করছে তারা হচ্ছে কিন্তু এই যে
পশ্চিমবঙ্গের মতো রাজ্য, কেরলের মতো রাজ্যগুলো ইনকামটা এদের বেশি, তামিলনাড়ুর মতো রাজ্য, বম্বের মতো রাজ্য, কিন্তু এদেরকে আবার কম টাকা দেওয়া হচ্ছে কেন? কারণ এখানে বিজেপি ক্ষমতায় নেই বলে। সো এই ধরনের অভিযোগগুলো আসে। তো যাই হোক, যখন এটা এমার্জেন্সির প্রসঙ্গ চলে আসবে তখন এটা কিন্তু আরও অনেক কিছুই হতে পারে, রাতারাতি সব কিছুই উল্টে পাল্টে যেতে পারে, এবং তখন যেহেতু কেন্দ্র সরকারের আন্ডারে আছে তারা যা খুশি তাই করতে পারে। সেই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা জানি যে পার্লামেন্টের যে টেনিয়ার, পার্লামেন্টের যে আমরা কার্যকালের মেয়াদ 5 বছর জানি, সেই 5 বছর বেড়ে 6 বছরও হতে পারে, এক্সটেন্ড হতে পারে। তো এই যে 6 মাস অন্তর অন্তর যে তার এক্সটেনশনগুলো, এগুলো কিন্তু আমরা দেখে থাকি। সো দেখবেন জাতীয় যে জরুরি অবস্থার সময় কিন্তু এগুলো হয়ে থাকে। যখন ইন্দিরা গান্ধী জারি করেছিলেন 1975-এর 26 জুন, তখন তোমরা দেখতে পাবে যে এই সমস্ত এইরকমভাবে দেখবে পার্লামেন্টের মেয়াদ বাড়ানো হয়েছিল। যে সমস্ত বিষয়গুলো সেখানে তোমরা দেখতে পাবে। এরপরে যদি মার্শাল লয়ের সেকেন্ড পয়েন্টের কথা বলি, তাহলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সাসপেন্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোড। অর্ডিনারি ল কোড যে সরকারকেই সাসপেন্ড করে দিতে পারে, অর্থাৎ যেখানে এই আইনটা প্রয়োগ হয়েছে, যেহেতু তারা অশান্তির পরিবেশ সেখানে ছিল ধরে নাও, সো তা স্বাভাবিকভাবে ওখানকার সরকার তার মানে কি ওটাকে দমন করতে পারছে না বলেই তো সেখানকার, কারণ ওই রাজ্যের তো পুলিশ আছে, প্রশাসন আছে, সো ওই রাজ্যের পুলিশ প্রশাসন তো নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই তো মিলিটারি রুল জারি করতে হলো। মানে মিলিটারিকে এক্সট্রিম লেভেলে গিয়ে দেখা হয় যে রাজ্যের সরকার সেটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে কিনা, শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারছে কিনা, এটা দেখা হয় আগে। কারণ সেটা তার নিজের রাজ্যের অধীনে পড়ে, রাজ্যের যেটা তার যে নিজের যে বলতে পারো যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডারের এখতিয়ারের মধ্যে পড়ে। সো সে তার নিজের ল অ্যান্ড অর্ডার দিয়ে এসে সেটা ব্যালেন্স করবে, অর্ডারটাকে ফিরিয়ে নিয়ে আসবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু যদি না পারে তখন আমরা দেখতে পাবো এক্সট্রিম লেভেলে গিয়ে মিলিটারি রুল শাসনে, যেমন মণিপুরে তোমরা দেখতে পাবে এটা হয়েছিল। সো এইরকমভাবে তোমরা দেখতে পাবে যে এই জিনিসগুলো এখানে কিন্তু হয়। সো ওখানকার যে নিয়ম কানুনগুলো থাকে, আইন কানুনগুলো থাকে, সরকার থাকে, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়, ওগুলো আর ফাংশনাল থাকে না। এটা আমরা মার্শাল লয়ের ক্ষেত্রে দেখতে পাই। অন্যদিকে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় তখন তোমরা দেখতে পাবে যে সেখানে সাধারণ যে আইনগুলো আছে সেই আইনগুলো ওই রাজ্যের আইন মেনেই হয়তো তারা শাসন হয়, ওই রাজ্যের আইনগুলো মেনেই শাসন হয়। কিন্তু সব আইনগুলো কিন্তু অর্ডিনারি সব আইনগুলো কিন্তু অ্যাপ্লাই হয় না, কিন্তু বেশিরভাগ অর্ডিনারি ল কিন্তু সেখানে কিন্তু ফাংশনালি থাকে, সাসপেন্ড করা হয় না। এরপরে যদি 3 নম্বর পয়েন্ট দেখো মার্শাল লয়ের, সেটা বলছে যে ইট ইজ ইম্পোজ টু রিস্টোর দ্য ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ডিউ টু এনি রিজন। যে কোনো পরিস্থিতিতে, মানে খারাপ পরিস্থিতিতে সেখানে কি হতে পারে, যে এই আইনটা জারি হতে পারে, মার্শাল ল জারি হতে পারে, যেগুলো তোমাদের বললাম যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে, ইনসার্জেন্সি তৈরি হলে, এই সমস্ত ঘটনাগুলো ঘটলে মার্শাল ল এক্সট্রিম লেভেলে গিয়ে জারি হতে পারে। কিন্তু জাতীয় জরুরি অবস্থা কখন ঘোষণা হয়? জাতীয় জরুরি অবস্থা বেসিক্যালি আমরা জানি যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে, বাহ্যিক এগ্রেশন যদি দেখতে পাই, যে বাহ্যিক যে আক্রমণ যদি দেখতে পাচ্ছি, এবং ইন্টারনাল রেবেলিয়ন বা আর্মড রেবেলিয়ন যদি দেখতে পাই, সশস্ত্র বিপ্লব যদি দেখতে পাই, তাহলে সেখানে কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। সো 3টে গ্রাউন্ডের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? সো 3টে গ্রাউন্ড এখানে ভালো করে দেখে নিতে হবে। এরপরে 4 নম্বরে এখানে যেটা মার্শাল লয়ের ক্ষেত্রে বলেছে সেটা হচ্ছে ইট ইজ ইম্পোজড ইন সাম স্পেসিফিক এরিয়া অফ দ্য কান্ট্রি, যেখানে দ্বন্দ্ব হচ্ছে, যেখানে ঝামেলা হচ্ছে, সেখানেই কেবল এই আইনটা চালু হবে। এটা কিন্তু গোটা দেশ জুড়ে হবে না, যেখানে ঝামেলা সেখানেই হবে, যেমন মণিপুরে। কিন্তু এটা কি করতে পারে, যেহেতু জাতীয়, তাই গোটা দেশে লাগু হতে পারে, অথবা এটা গোটা দেশের বড় একটা অংশ হতে পারে, বা ছোট একটা অঞ্চল হতে পারে, রাজ্য নয় অঞ্চল হতে পারে। একটা রাজ্যে যে রাজ্য নিয়ে হয়তো সেই অঞ্চলটা তৈরি হয়েছে, 2-3টে রাজ্য নিয়ে হয়তো অঞ্চলটা তৈরি হতে পারে। সো অঞ্চল ভিত্তিতে হতো, কিন্তু এই যখন একটা রাজ্যের গণ্ডি বেরিয়ে যখন সেটা একাধিক রাজ্যকে কভার করবে, তখন সেখানে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা কিন্তু প্রয়োজন পড়ে। কিন্তু সেটা আংশিকভাবে মানে যে ওই অঞ্চলের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, জাতীয়, কিন্তু ওই অঞ্চলের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, গোটা দেশে নাও লাগু হতে পারে। সেই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি। এই কারণে বলেছে যে গোটা দেশ হতে পারে, হোল কান্ট্রি অর এনি পার্ট, কোনো অংশ অফ ইট, দেশের কোনো অংশ হতে পারে, কিংবা গোটা দেশ হতে পারে। 5 নম্বরে কি বলছে মার্শাল লয়ের ক্ষেত্রে? 5 নম্বরে বলছে ইট হ্যাজ নো স্পেসিফিক প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ ইমপ্লিসিট, এটা উজ্জ আছে। এটা সম্পর্কে এই যে মার্শাল লয়ের কথা সংবিধানে কোথাও বলা হয়নি। মার্শাল ল এটা উজ্জ আছে, অর্থাৎ ইনডিরেক্টলি এগুলোর কথা সংবিধানে বলা আছে, ডিরেক্টলি কোথাও এগুলোর কিন্তু মেনশন নেই। তো ওগুলোকেই ইস্যু করে তখন শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য দ্বন্দ্বপূর্ণ জায়গায় তখন এই মার্শাল ল জারি করা হয়। অন্যদিকে তোমরা দেখতে পাবে যে এই যে জাতীয় জরুরি অবস্থার যে ঘোষণা, বা জাতীয় জরুরি অবস্থা যেটা আমরা বলছি ন্যাশনাল ইমার্জেন্সি, সেটা এক্সপ্লিসিটলি বলতে পারো যে সংবিধানের মধ্যে লেখা আছে, পরিষ্কারভাবে সংবিধানের মধ্যে লেখা আছে। এবং তোমরা জানো যে 352 নম্বর যে আর্টিকেল, সেই আর্টিকেলের মধ্যেই এই কথাটা কিন্তু বলা আছে। কাজে এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, পরিষ্কারভাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে।
সো এই গেল আমাদের 34 নম্বর আর্টিকেল এবং 352 নম্বর আর্টিকেলের মধ্যে পার্থক্য, যে মার্শাল ল আসলে কিভাবে মিলিটারি ভায়োলেশন হয় বা সাধারণ আইন কানুনগুলোর মধ্যে কি পরিবর্তন আসে, আর জাতীয় জরুরি অবস্থা আসলে কী ধরনের পরিবর্তনগুলো আসে, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরে চলে আসো আমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এরপরে আর বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, ছোটোখাটো যেগুলো আছে সেগুলো শুধু বলে দেবো তাহলেই হবে। এখানে তোমাদের এটা তো খুব ডিটেলসে যাব না, প্রেজেন্ট পজিশন অফ রাইট টু প্রপার্টি, যেটা 31 নম্বর আর্টিকেলের মধ্যে ছিল, তোমরা জানো যে 31 নম্বর আর্টিকেলের মধ্যে ছিল এবং 19-এর 1-এর F নাম্বারে ছিল। এর আগের দিন বলছিলাম 19-এর 1-এর F, যেখানে অর্থনৈতিক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছিল, ঠিক আছে। সো এই আর্টিকেলটিকে আর এবং 31 নম্বর আর্টিকেল, এই আর্টিকেলটিকে আমরা জানি যে এখন সেটাকে একটা সাধারণ আইন হিসেবে বিবেচনা করা হয়, এটা মৌলিক অধিকার নয়, মৌলিক অধিকার নয়। এবং তোমরা জানো যে এটা হচ্ছে 300 A নাম্বার আর্টিকেল, যেটা সেইখানে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে 300 A, 300 A-তে এটাকে একটা সাধারণ আইন হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখানে আরও অনেক জটিল কিছু আছে, এগুলোতে আর যাওয়ার দরকার নেই, এগুলো গুরুত্বপূর্ণ নয়। মোটামুটিভাবে বুঝে নাও যে নতুন একটা আইন সেখানে নিয়ে আসা হয়েছিল 300 A নাম্বারে, এবং সেইটা কত নম্বর পার্টে আছে, পার্ট 12, ভালো করে এগুলো দেখে নেবে। নাম কি, নাম হচ্ছে এখনও কিন্তু রাইট টু প্রপার্টি নামই তার আছে। সো এইখানে সম্পত্তির অধিকার নামে ওই এখনও রেখে দেওয়া হয়েছে, কিন্তু সেটা মৌলিক অধিকারের মধ্যে নেই, এটা 300 A নাম্বার আর্টিকেলে আছে, 12 নম্বর পার্টে আছে। এবং এটা আমরা জানি যে 44 অ্যামেন্ডমেন্ট, যেটা 1978 সালের 44 অ্যামেন্ডমেন্ট যেটা হলো, পাওয়ারে কারা ছিলেন তখন, পাওয়ারে তখন কিন্তু ছিলেন মোরারজি দেশাই, পাওয়ারে তখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, তিনি নন কংগ্রেসি প্রধানমন্ত্রী, প্রথম নন কংগ্রেসি প্রধানমন্ত্রী, এটাও পরীক্ষা একাধিকবার এসেছে, সেটা এসেছিল প্রায় 2017 সালের দিকে। সো ভালো করে মনে রাখবে। সো নন কংগ্রেসি প্রধানমন্ত্রী যখন তিনি হয়েছিলেন 77 সালে, তখন আমরা দেখতে পাবো 78 সালে গিয়ে তিনি কি করলেন না, এই সংশোধনটা নিয়ে আসার কাজটা করলেন, ঠিক আছে। কি বলছো টুকটাক করে? তারপরে দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে, তাহলে এগুলো দেখলেই হবে, আর জটিলে যাওয়ার তোমাদের দরকার নেই, ঠিক আছে। আর জটিলে যাওয়ার দরকার নেই, এগুলোতেই এনাফ, এগুলোই আগে মুখস্থ করো, এগুলোই আগে তোমরা মাথায় রাখার চেষ্টা করো। তারপরে যখন তোমাদের আরও, এবং এগুলো বাকিগুলো পরীক্ষাতে আসেও না, এই কারণেও এগুলোকে ছাড়া হচ্ছে, যদি আসতো তাহলে আমি বলেই দিতাম। সো যেগুলো বলেছি সেগুলোই দেখে নাও, বাকি যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা একেবারেই পরে এসে এগুলো দেখে নেবে, কিন্তু আগে সিলেবাসটা শেষ করো, অল্প অল্প করে পড়ে সিলেবাসটা আগে শেষ করো, এটা তোমাদের টার্গেট হওয়া উচিত। একটা টপিক নিয়ে গভীরে চলে গেলে, প্রত্যেকটা লাইন ধরে বুঝতে চাইলে, এতে করে বিশেষ কিছু লাভ হবে না। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে তাহলে দরকার নেই আর গভীরে যাওয়ার, ঠিক আছে। সো এতটুকু করেই তোমাদেরকে এইখানে টপিকগুলোকে ছাড়তে হবে, যাতে তোমরা পরের টপিকগুলোতে ইজিলি তাড়াতাড়ি পৌঁছতে পারো। সো এই কারণে আমরা এটাকে এখানে ছাড়বো। এরপরে তোমাদের যেটা আলোচনায় আসবে সেটা হচ্ছে যে এক্সেপশন আছে, আমি এখন যাব না, প্রয়োজন নেই, এগুলোর একেবারেই আপাতত কোনো প্রয়োজন নেই, ছেড়ে দাও। এগুলোর কথা আমি অনেক সময় বিভিন্ন ক্লাসে বলেছি তোমাদের, এগুলোরও দরকার নেই, এগুলো আলাদা করে বলেছে ওখানে। এবার চলে আসো সিগনিফিকেন্টটা কি, তোমাদের এসএসসি সিলেবাসে সম্ভবত সিগনিফিকেন্সের কথা জানতে চেয়েছে, যে মৌলিক অধিকারগুলোর এখনও গুরুত্বটা কোথায়, গুরুত্বটা কি, কেন এটা গুরুত্বপূর্ণ, মৌলিক অধিকারগুলো কেনই বা সংবিধানে লেখা হলো আলাদা করে, কেনই বা একে বিশেষ গুরুত্ব দেওয়া হলো, এবং বলা হলো যে সংবিধানে লেখা হলেই এবং আলাদা করে গুরুত্ব দিলেই কেবলমাত্র মানুষ তাদের জীবন জীবিকা সুন্দরভাবে উপভোগ করতে পারবে, কেন বলা হলো। সো এগুলো বেসিক্যালি যে কারণে বলা হলো সেটা হচ্ছে যে এটা একটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বলতে পারো দেশের, সেটাকে রক্ষা করার কাজটা করে। গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণের শাসন মানে জনগণ তার নিজের যেভাবে উন্নতি হবে বলে ডিসাইড করছে, ভাবছে, তো সেই রকম ভাবনা থেকেই সে নিজের মতো করে শাসন করতে পারবে। সো গণতান্ত্রিক এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে কিন্তু এটা রক্ষা করে, কারণ প্রত্যেকটা ব্যক্তির অধিকারগুলোকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেগুলো একেবারেই মৌলিক, মানে এগুলোকে আর ভেঙে দেওয়া যায় না, ভেঙে দিলেই এগুলোকে কি হবে, মানুষটাই হয়তো মারা যাবে, সে হয়তো আর সার্ভাইভ করতে পারবে না। তো সেই কারণে বলা হয়েছে যে গণতান্ত্রিক জীবনযাপনে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা গণতান্ত্রিক ব্যবস্থায় এগুলো দেশে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের যে নৈতিক, বস্তুগত এবং নৈতিক যে তাদের রক্ষা বা সুরক্ষা, সেই সুরক্ষাটাকে সুনিশ্চিত করে এই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করা, অর্থাৎ বস্তুগত এবং নৈতিক। বস্তুগত মানে ধরে নাও তার কাছে টাকা পয়সা সম্পত্তি ধন সম্পদ যা আছে সেগুলো, নৈতিক মানে হচ্ছে তার নিজের কাছে তার নিজের যে মূল্য সেটা, হ্যাঁ, বা সমাজের কাছে তার যে মূল্য, তো সেটা, তো কাইন্ড অফ এগুলোকেও কিন্তু রক্ষা করা হচ্ছে এগুলো সংবিধানের মধ্যে মেনশন করার মধ্য দিয়ে। এবং এরপরে তার সাথে সাথে আমরা তার স্বাধীনতা, ব্যক্তি মানেই তার ব্যক্তির স্বাধীনতার কথা বলা হয়, তো তাই সেই স্বাধীনতাটাও কিন্তু এটার মধ্য দিয়ে রক্ষা করা হচ্ছে, এবং এই কারণে এটার বিশেষ গুরুত্ব আছে। এরপরে যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে দেশে রুল অফ ল এস্টাবলিশ করে,
যে যখন এই বেসিক নিডসগুলো যখন মানে বেসিক এই বিষয়গুলো যখন রাষ্ট্র কেড়ে নিতে পারবে না এবং অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন কেড়ে নিতে পারবে না, তখন কি হবে যে দেশে একটা আইনের অনুশাসন রান করবে, অর্থাৎ আইন মেনে যখন একটা পুরো সিস্টেম চলবে, নিয়ম মেনে, আইন মানে নিয়ম মেনে যখন সিস্টেমটা রান করবে, তখন কি হবে প্রপার সেটা রান করতে পারবে, কোনো অসুবিধা কিছু হবে না। কিন্তু নিয়মহীন যদি সেখানে শাসন হয়, নিয়মের যদি সেখানে অভাব দেখা যায়, তাহলে দেখবে এই দ্বন্দ্বগুলো সেখানে কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকবে এবং সেই দ্বন্দ্বপূর্ণ অবস্থা আলটিমেটলি প্রকৃতির রাজ্যের যে অবস্থা যেটা তোমাদের পড়িয়েছিলাম সেই অবস্থায় টেনে নিয়ে যাবে। কিন্তু রাষ্ট্র তো মানুষ ওই কারণে তৈরি করেনি। তো সেই কারণে এখানে আইনের অনুশাসন থাকলে, ঠিক আছে, গোটা দেশে আইনের অনুশাসনকে এটা সুনিশ্চিত করে এবং সুনিশ্চিত হলেও বেসিক্যালি মৌলিক অধিকারগুলো মানুষের বা বেসিক নিডসগুলো ফুলফিল হয়। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যারা দুর্বল শ্রেণী আছে বা সংখ্যায় কম যারা, তারা সংখ্যায় কম হওয়ার দরুন তাদের দেখবে সংখ্যায় যারা বড় তাদের দাদাগিরিটা চলে। তো তাদের উপর দাদাগিরিটা যেন না চলে, সংখ্যা লঘুদের উপর এবং দুর্বলদের উপর যাতে দাদাগিরি সংখ্যার গুরুরা যাতে না করতে পারে, শক্তিশালীরা যাতে না করতে পারে, সেই কারণে মৌলিক অধিকারগুলো লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মৌলিক অধিকারগুলো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এখনকার দিনে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে এসে তারা এতটাই জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে হিন্দিভাষীদের, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অলিতে গলিতে তোমরা দেখবে যে হিন্দিভাষী মানুষ, তারা ধীরে ধীরে অনেকে বাংলা ভাষাও শিখে নিয়েছে, কিন্তু তারা বাংলা ভাষা শিখে গেলেও দেখবে নিজেদের মাতৃভাষাটাকেই বিশেষ করে তারা প্রেফার করে এবং দেখবে আমাদেরকে তারা ফোর্স করে যে আমাদেরকে হিন্দি ভাষায় কথা বলতে হবে। এবং এইরকমভাবে প্রত্যেকটা রাজ্যে তারা ঢুকে যাচ্ছে এবং তারা দেখবে কিভাবে এদের দেখতে পাবে, যেমন রেলের চাকরি, তোমার পশ্চিমবঙ্গের রেলের চাকরি দেখবে বেশিরভাগই দেখবে হিন্দিভাষী, তোমার রেলের কাউন্টারে যাও দেখবে হিন্দিভাষী সংখ্যাটাই বেশি, ব্যাংকে যাও হিন্দিভাষী সংখ্যাটা বেশি, তুমি কোথায় বলবো, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো তো ওদেরই তো আধিপত্য সেখানে বেশি, সেটা নিয়ে তো আর কোনো সংশয় নেই। অন্যদিকে তোমরা দেখতে পাবে যে রাজ্যের চাকরিগুলোতেও তোমরা রাজ্যের চাকরি বা যে সমস্ত জায়গাগুলো সরকারি নয়, যে সমস্ত জায়গাগুলো প্রাইভেটের হাতে রয়েছে, তো সেখানেও তাদের কিন্তু দাপাদাপি বাড়ছে, তাদের কিন্তু শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। যেমন রাস্তাঘাটে যে সমস্ত ফুড স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেগুলো যা কিছু তোমরা দেখবে, তো সেখানে তাদের কিন্তু প্রতিপত্তিটা বেশি, বা ট্যাক্সি ড্রাইভার বলো, এখন ওলা উবেরের ড্রাইভারগুলো বলো, যা তোমরা দেখবে, দোকানদার বিভিন্ন দেখবে, তো এখানে দেখবে কি হিন্দিভাষীদের সংখ্যাটা কিন্তু বাড়ছে, ধীরে 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 বাড়ছে। একটা সময় ছিল, যখন আমি তোমাদের এর আগে বোধহয় কোনো একটা ক্লাসে বলছিলাম, যে একটা সময় ছিল যখন হিন্দিভাষীরা কি করতো, বাংলাভাষী মানুষরা হয় বিদেশে যেত, বিলেতে যেত পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জনের জন্য যেত, সেটা শিখে এসে তারা সেখানে কিন্তু ডেভেলপমেন্ট করার কাজটা করতো। কিন্তু এখন মানুষ কি যায়, যে বিলেতে তো যায় সে ঠিকই আছে, ওইটা ট্রেনটা তো এখনও আছে যে বিদেশে যায় মানুষ শিক্ষার জন্য, কিন্তু তার সাথে সাথে এই রাজ্যের বাইরেও অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য, যেটা কিন্তু আগে হতো না। আগে এই রাজ্যে মানুষ আসতো, যেন একটা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ একটা ক্যাপিটাল ছিল, 1911 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ তো আমাদের ভারতের রাজধানীই ছিল। সো 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল, কিন্তু যখন থেকে ভারতের রাজধানী দিল্লিতে চলে গেল, তখন থেকে তো ধীরে 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 তো তার ক্ষমতাটা কমতে শুরু করলোই। তাছাড়াও আমরা দেখতে পাবো যে স্বাধীনতার পর থেকে কমতে শুরু করেছে, এবং বিশেষভাবে হিন্দিভাষীদের জন্য দেখবে এখনকার দিনে আমাদের আরও ক্ষমতাটা ধীরে 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 কিন্তু কমছে, আমাদের গুরুত্বটা কিন্তু কমছে। সো বাংলার গুরুত্বটা এরকমভাবে কমছে, তার যে কালচার, তার যে সংস্কৃতি, তার যে নিজস্বতা, তার যে পরিচয়, সেইটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সো কেন? তার কারণ ওই যে হিন্দিভাষী ওদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে ওরা এসে ধীরে 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 ঢুকছে। এখন যেহেতু ঢুকছে, তাই এখানকার মানুষরা কাজ পাচ্ছে না, এখানকার মানুষরা অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে, এবং অন্য রাজ্যে যখন তারা যাচ্ছে, তখন তারা আবার দেখবে যে সেখানে এই যে পশ্চিমবঙ্গে তারা ধীরে ধীরে যেহেতু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, তো এখন তারা ধীরে ধীরে এখানকার রাজনৈতিক ব্যবস্থাটাকেও দখল করতে চাইছে। হিন্দিভাষীরা দেখবে এখানে এসে এখন সরকার গঠন করতে চাইছে। তো যেহেতু এখন এটাও তারা করতে চাইছে, তো স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানকার মানুষ সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে, আটকে দেওয়ার চেষ্টা করছে। যখন এখানে এই রাজনৈতিক ব্যবস্থাটাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখনই দেখতে পাওয়া যাচ্ছে কি, যে তারা আমাদের মানুষ যেখানে যেখানে আছে তাদেরকে বাংলাদেশি বলে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে উপর অত্যাচার করা হচ্ছে। দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে। সো এই যে বিষয়গুলো, এগুলো পরিষ্কার বলে দিচ্ছে যে মেজরিটিদের দাপাদাপিটা বেশি থাকার কারণে তারা তাদের মতো করে এখানে এসে দুর্বলদের উপর, অর্থাৎ আমরা সংখ্যায় ছোট, তারা হিন্দিভাষী বললে তো দেখবে উত্তরপ্রদেশেরই জনসংখ্যা সেখানে দেখবে তোমরা 18 কোটি। সো সেখানে আমরা 9 কোটি 10 কোটি মানুষ, সেখানে অনেকটা ছোট। তো সেটা তো উত্তরপ্রদেশ বললাম, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, তারপরে তোমরা ধরে নাও ছত্তিশগড় আছে, ঠিক আছে, হিমাচল প্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, এদের বেশিরভাগ মানুষ হচ্ছে, এবং দিল্লি আছে, এদের বেশিরভাগই মানুষ হচ্ছে হিন্দিভাষী। তো স্বাভাবিকভাবে ওদের একটা এত বড় ফোর্স এসে এই সমস্ত রাজ্যগুলিতে, নন হিন্দিভাষী রাজ্যগুলিতে ঢুকে গিয়ে এদের ক্ষমতাটা কেড়ে নিচ্ছে। ওরা আমাদেরকে বলছে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা শিখতে হবে। কেন? যে হিন্দি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, এবং তোমার নিজের মাতৃভাষা তুমি তো শিখবেই।
এবং না শিখলেও কোনো অসুবিধে নেই, বরং তুমি হিন্দি আর ইংলিশটা শিখতেই হবে। কিন্তু এরা বলার চেষ্টা করছে, যারা হিন্দিভাষী তারা বলার চেষ্টা করছে যে আমরা 3টে কেন শিখবো, 2টো শিখবো, ইংরেজি আর হচ্ছে নিজের মাতৃভাষা, হিন্দিটা শেখার কী দরকার। তো এই যে ডিবেটগুলো এগুলো কিন্তু চলে আসছে। তো তোমরা এখানে এরকমভাবে বুঝবে যে মেজরিটিরা মাইনরিটিদের উপরে এসে হাবি হয়ে যায়, অর্থাৎ এদের উপর দেখবে এক প্রকার মানে এদের যে এলাকা সেটা খেতে শুরু করে, এদের যে ক্ষমতা সেটাকে তারা গ্রাস করতে শুরু করে। তো এই যখন গ্রাস করতে শুরু করে তখন তোমরা দেখবে যে মৌলিক অধিকারগুলো সেইখানে তখন কি করে যে সেইটাকে রক্ষা করার চেষ্টা করে, সংখ্যালঘু যারা তাদের সেই ক্ষমতাটিকে সুনিশ্চিত করার কাজটা করে। ঠিক আছে, সংখ্যালঘুদের ক্ষমতাগুলো যেমন দেখবে অনেক ছোট ছোট যে দেখলে তোমরা সাংস্কৃতিক এবং শিক্ষা এবং সংস্কৃতি অধিকারের মধ্যে তোমরা দেখতে পেলে মাইনরিটিসদের রাইটসের কথা তোমরা বলতে দেখতে পেলে। তো তাদের যে শিক্ষা, সংস্কৃতি, ভাষা, স্ক্রিপচার যা কিছু আছে সেগুলো রক্ষা করার কথা বলা হলো। ঠিক একই গল্প দেখবে এইরকমভাবে চলছে দেশের মধ্যে। সো এগুলোই তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে মৌলিক অধিকার তাহলে কি করে, যে যারটা হারিয়ে যাচ্ছে সেটা তার নিজস্বতা, তো হারিয়ে যাবে কেন, সেটা সে ইউজ করে বরং উন্নতি করুক, সেটাকে সে আঁকড়ে ধরে উন্নতি করুক, তার নিজস্বতা বজায় থাকুক, তার পরিচয়টা সে ধরে রাখুক, কিন্তু অন্যজনে এসে তার পরিচয়টা নষ্ট করে দেবে কেন। সো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান আমাদেরকে কিন্তু রক্ষা করার কাজটা করছে, এখানে আমাদের সংবিধান প্রোটেকশন দেওয়ার কাজটা করছে, যদিও এখানে মাইনরিটি লেভেলে করছে, কিন্তু তারপরেও তোমরা দেখবে যে ওয়াইডার লেভেলে মানে যদি ওই মানে হিন্দিভাষী আর নন হিন্দিভাষীর মধ্যে যদি বলো তাহলেও দেখবে এখানে আমরা আবার মাইনরিটি হয়ে যাচ্ছি বাঙালিরা। সো এই দিক থেকেও তোমরা দেখবে যে কাইন্ড অফ সরাসরি এগুলোর কথা বলে না এইরকমভাবে বাঙালিদের কথা, কিন্তু মোটামুটিভাবে সেই ফিলসফিতেই দেখবে ডিবেটটা হচ্ছে বেসিক্যালি। তো এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মৌলিক অধিকার এই কারণে কী করে যে যারা সংখ্যায় কম তাদেরও অধিকারটাকে সুনিশ্চিত করার কথা বলে, তারা তাদের নিজেদের ভাষায় কথা বলতে পারবে, নিজেদের ভাষায় পড়তে পারবে, নিজেদের মতো করে সংস্কৃতি তারা পালন করতে পারবে, নিজেদের মতো করে তারা নিজেদের জীবন জীবিকা অর্জন করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পাবে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে দে স্ট্রেংথেন দ্য সেকুলার ফ্যাব্রিক অফ দ্য ইন্ডিয়ান স্টেট। যে মৌলিক অধিকারগুলো গুরুত্বটা কি, গুরুত্বটা হচ্ছে তারা ধর্ম নিরপেক্ষতা, মানে সকল ধর্মের প্রতি একটা যে সম মনোভাব রাষ্ট্রের সেইটাকে সুনিশ্চিত করার কাজ করে মৌলিক অধিকারগুলো। সেকুলারিজমের সেখানে ফ্যাব্রিক আছে, তো আমরা জানি এটা। এরপরে কি পেয়েছিলাম আমরা, পেয়েছিলাম এখানে দে চেক দ্য অ্যাবসলিউটনেস অফ দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, যে সরকার যাতে এখানে চূড়ান্ত ক্ষমতাশালী না হয়ে ওঠে, চূড়ান্ত ক্ষমতাশালী যে সে কাউকেই মানছে না, সে নিজের মতো করে যা খুশি তাই করছে, এটা যাতে না হয়ে ওঠে সেই কারণে কিছু কিছু মৌলিক অধিকার যেগুলো মানুষের একেবারে বেসিক নিডস সেগুলোকে কিন্তু আলাদাভাবেই সেগুলোকে স্বীকৃতি দেওয়া হলো এবং বলা হলো এগুলো মৌলিক, এগুলোকে কেড়ে নেওয়া যাবে না। সো যখন তুমি ওটাকে কেড়ে নিতে পারবে না তখন তোমার কি হবে, যেমন ধরে নাও যে কথা বলার স্বাধীনতা তোমার যদি কেড়ে না নেওয়া হয় তাহলে কী হবে, সরকারকে তুমি সরকারের কাজের সমালোচনা করে, ভুল কাজগুলোর সমালোচনা করে তুমি কি সরকারকে সংশোধন করার সুযোগ দিতে পারো। কিন্তু এইটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে কী হবে, সে সরকার অত্যধিক ক্ষমতাশালী হয়ে যাবে, তোমার কথা আর কেউ শুনবে না, তোমার উন্নতি হবে না। সো সরকার যাতে অত্যধিক উন্নতি এইরকম ক্ষমতাশালী না হয়ে ওঠে, চূড়ান্ত যাতে এইরকম ক্ষমতাশালী না হয়ে ওঠে এবং বিপরীতে যাতে মানুষেরই আবার যাতে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন ধরনের অধিকারগুলো নষ্ট না হয়, সেই কারণে এগুলোকে আলাদাভাবে সংবিধানের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে দে লে ডাউন দ্য ফাউন্ডেশন স্টোন অফ সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, যে সামাজিক ন্যায় এবং সামাজিক সমতাকে এখানে এখানে প্রতিষ্ঠিত করার জন্য তার ভিত্তিভূমি তৈরি করার একটা বলতে পারো যে ভিত্তিভূমি তৈরি করে এগুলো। যেমন তোমরা দেখবে যে সামাজিক বিভিন্ন ধরনের যে সমস্ত অন্যায়গুলো হয়ে থাকে, যে একটা মানুষ টাইটেল গ্রহণ করে সে জানো যে কতটা ক্ষমতা সে সমাজে দেখায়, টাইটেল সে রায় বাহাদুর টাইটেল গ্রহণ করেছে, যে ক্ষমতা দেখায়, ওটা বলা হচ্ছে করা যাবে না। সে তুমি অচ্ছুত বলে তোমাকে ঘোষণা করে দিল, তুমি আমার বাউন্ডারিতে আসবে না, তুমি আমাকে ছোবে না। সো এতে করে কি হয়, সামাজিক অন্যায় আছে, যে সমাজে এই ধরনের অঘোষিত ন্যায়গুলো আছে, অন্যায়গুলো হচ্ছে। সো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই অন্যায়গুলোকে দূর করার কথা বলে এবং এদের বিপরীতে পজিটিভ ডিসক্রিমিনেশনস করে এটার জাস্টিস এনশিওর করার কথা বলে। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর গুরুত্বটা কি, মৌলিক অধিকারের গুরুত্বটা হচ্ছে যে সোশ্যাল ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস, সামাজিক সমতা এবং সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা কিন্তু বলে। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। দে এনশিওর দ্য ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিভিজুয়ালস, দে এনশিওর দ্য ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল, যে মানুষের যে মর্যাদা এবং যে সম্মান সেটাকে তারা সুনিশ্চিত করার চেষ্টা করে। তো দেখলে তোমরা প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো আছে, মানুষের সম্মান, মর্যাদা, তাই না? অর্থাৎ সম্মান তোমার কখন রক্ষা হবে, তোমার মর্যাদা কখন রক্ষা হবে, যখন তুমি তোমার মতো করে যখন জীবনযাপন করতে পারবে, তোমার প্রয়োজন মতো যখন তুমি তার চাহিদাগুলো পূরণ করতে পারবে, তোমার স্বাধীন মতো যখন তুমি চলাফেরা করতে পারবে, জীবনযাপন করতে পারবে, তখনই তো তোমার সম্মান এবং মর্যাদা রক্ষা হবে। সো সবগুলোরই কথা এখানে বলা হয়েছে ইন জেনারেল। তো স্বাভাবিকভাবে মানুষের যে মর্যাদা এবং তার যে হচ্ছে সম্মান সেইগুলো কিন্তু রক্ষা করার কথা বলছে, এখানেই তার গুরুত্ব মৌলিক অধিকারগুলোর, যে এরা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে কি, দে ফেসিলিটেট
the participation of people in the political and administrative process. They facilitate the participation of people. কোথায় না, ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, অর্থাৎ মানুষের রাজনৈতিক এবং প্রশাসনিক যে ব্যবস্থা সেখানে মানুষের অংশগ্রহণকে এরা হচ্ছে কিন্তু এক প্রকার সুনিশ্চিত করে, তাই না? সরকারকে যখন তুমি ভুল কাজের জন্য সমালোচনা করতে পারছো তখন কি হবে, সরকারকে তুমি পদ থেকে সরাতেও পারবে। যখন সরকারকে তুমি পদ থেকে সরাতে পারবে, ওই পার্টিকুলার সরকার মানে ওই ব্যক্তিগুলোকে পদ থেকে সরাতে পারবে যারা সরকার চালাচ্ছে। যেমনি তুমি মনে করবে যে ওরা যোগ্য নয়, তোমার থেকে আরও 10 জন মানুষ যোগ্য, অন্য 10 জন মানুষ বা তুমি নিজে যোগ্য, তখন তুমি নিজেকে ওখানে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট ব্যবস্থা এখানে কিন্তু করতে পারবে। তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে, তুমি সমস্ত রকমভাবে তোমার সুযোগ সুবিধাগুলো, মানে এই অংশগ্রহণ করার জন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো উপভোগ করতে পারবে। তো এইরকমভাবে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে বা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 16-এর মধ্যে তো ডিরেক্টলিই বলা হয়েছে, আর্টিকেল 16-এর মধ্যে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে এবং সেখানে পজিটিভ ডিসক্রিমিনেশনসেরও কথা বলা হয়েছে, তাই না? যারা পিছিয়ে পড়া, যারা অংশগ্রহণ করতে পারছে না, তাদের অংশগ্রহণের করার কথা বলা হচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা পার্টিসিপেশনের বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করে। সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে। মৌলিক অধিকারের গুরুত্বটা হচ্ছে কিন্তু এইখানেই, ঠিক আছে? এরপরে তোমরা এখানে আর এত ডিটেলসে যাওয়া দরকার নেই। এরপরে তোমরা চলে আসো যে এই যে লিস্ট মৌলিক অধিকারের যে তালিকা, যেটা তোমাদের ওখানে বলে দিলাম সিকোয়েন্সে, সেই তালিকাটা তোমাদের মনে রাখতে হবে। এই তালিকাটাই মেইনলি তোমাদের মনে রাখতে হবে। এই 31-এর এই যতগুলো আছে এগুলোর দরকার নেই, শুধুমাত্র কারণ 31টাকে বাতিলও করা হয়েছে। সো 32 থেকে, সো 12 থেকে শুরু করে একেবারেই 35 পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে, মাঝে 31টা বাদ দিয়ে। তো এগুলো এইরকম সিকোয়েন্সও যদি মনে রাখো তাহলেই দেখবে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার রেফারেন্সে চলে আসো, যে রেফারেন্সে কোন কোন রেফারেন্সগুলো আমাদের অলরেডি পরীক্ষায় আসে, জিজ্ঞেস করে। এখানে ম্যাগনা কার্টা যেটাকে আমরা বিল অফ রাইটস বলে থাকি, ঠিক আছে? বিল অফ রাইটস যেটা কিং জন অফ ইংল্যান্ড 1215 সালে নিয়ে এসেছিলেন। সো ম্যাগনা কার্টা ইজ ইকুয়াল টু 1215। দেখবে তোমরা ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়, সেখানে 1215 এবং হয়তো বাঁ দিকে লেখা আছে ম্যাগনা কার্টা, ডান দিকে লেখা আছে 1215, তোমাকে মেলাতে হবে। সো এটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আমি ডিটেলসে যাচ্ছি না কোন কনটেক্সটে এসেছে, কারণ এগুলো বলেছি। কেশবানন্দী ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা 1973 সালে জাজমেন্টটা এসেছিল। এইখানে 3টে প্রশ্ন হয় এটা থেকে। কি প্রশ্ন? কেশবানন্দী ভারতী কেস কত সালে হয়েছিল? 1973। কেশবানন্দী ভারতী কেসের অপোজিটে কে ছিল? ইউনিয়ন গভর্নমেন্ট ছিল না, পাঞ্জাব গভর্নমেন্ট ছিল না, কেরালার গভর্নমেন্ট ছিল, কে ছিল? স্টেট অফ কেরালা ছিল, কেরালার রাষ্ট্র ছিল, কেরালা রাজ্য ছিল। সো এইটাও জিজ্ঞেস করে যে কেশবানন্দী ভারতী কেসটা যখন হয়েছিল তার এগেনস্টে কে ছিল, তার ভার্সাসে কে ছিল? সো কেরল ছিল, কেরলের নামটা ভালো করে মনে রাখতে হবে। সো এটা হতে পারে। আর কেশবানন্দী ভারতীর জাজমেন্ট কী এসেছিল, সো সেগুলো তার মধ্যে একটা তোমাদের আমি বলে দিয়েছি প্রিএম্বল নিয়ে। আরও বাকিগুলো যেগুলো আমাদের আছে, যেগুলো বেসিক স্ট্রাকচার ডক্টরিনের মধ্যেও আসে, সেগুলো আমি তোমাদের পরে এসে জাজমেন্টের বিষয়গুলো যখন বলবো তখন তোমরা জানতে পারবে। এখানে যেটা জিজ্ঞেস করে, এভিডাইসির বইটার নাম জিজ্ঞেস করে, গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে? ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন, পলিটিক্যাল থিওরির কোয়েশ্চেন, সেটা রুল অফ ল এর কনসেপ্ট তিনি দিয়েছিলেন। এই 3টে প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে। এই বইটা কে লিখেছেন সেটা জিজ্ঞেস করলো, কিংবা ঘুরিয়ে জিজ্ঞেস করলো এভিডাইসের লেখা বইটা কোনটা, ডান দিক বাঁ দিকও ম্যাচ করতে দেয়। আবার এটাও জিজ্ঞেস করে যে এভিডাইসির এই যে বই, সেই বইয়ে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো রুল অফ ল নিয়ে তিনি আলোচনা করেছেন, আইনের অনুশাসন। সো এটাও তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। প্রথম সংবিধান সংশোধন, এটাও পরীক্ষায় এসেছে। এবং কি ইস্যু ছিল? ইকোনমিকে সেখানে ইস্যু করা হয়েছিল। ইকোনমিক রাইটসটাই সেখানে একটা ইস্যু হয়েছিল। জমিদারদের সেই সময় জমি জায়গা নিয়ে সেখানে একটা ইস্যু হয়েছিল। সো ঠিক আছে, প্রথম সংশোধনটা এখানে করা হয়েছিল, এটাও পরীক্ষায় নেটে কিন্তু অলরেডি জিজ্ঞেস করেছে। এরপরে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে এই 2014 সালে কোন রাজ্য ভেঙে কোন রাজ্য তৈরি করা হলো? সো অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি করা হয়েছে। সো এটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর যেটা জিজ্ঞেস করেছে, কাকা কালেলকার কমিশন কিসের জন্য তৈরি হয়েছিল? তো কাকা কালেলকার কমিশন ছিল প্রথম ব্যাকওয়ার্ড কমিশন, যেটা 1953 সালে তৈরি হয়েছিল। 1953 সালে তৈরি হয়েছিল এবং এই রিপোর্ট এটা সাবমিট করেছিল কত সালে? 1955 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি পরীক্ষায় জিজ্ঞেস করেছে, সো আবার কিন্তু রিপিট হবে। এরপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে
ইন্দ্রাসওয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্টটা কত সালে হয়েছিল এবং এটা কি নিয়েছিল? তো ইন্দ্রাসওয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্টটা এসেছিল আমাদের ওই যে ওবিসিদের যে রিজার্ভেশন মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিত্তিতে যে 1990 সালে যে রিজার্ভেশন দেওয়া হলো, সেই রিজার্ভেশনসকেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং যে জাজমেন্টটা এসেছিল সেই জাজমেন্টটা এই নামে পরিচিত ছিল, ইন্দ্রাসওয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1992। একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তোমাদেরকে এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে চলে আসো, যেটা তোমাদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে কোঅপারেটিভ সোসাইটিস, এটাও একবার জিজ্ঞেস করেছে পরীক্ষায়। কোঅপারেটিভ সোসাইটিসগুলো কত সালে সংবিধানে ঢোকানো হলো, কততম অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে? তো এটা দেখবে 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2011, ঠিক আছে? এইটা সেই সময় ঢোকানো হয়েছে, ঠিক আছে? এটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে। এরপরে যেটা জিজ্ঞেস করে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, এখানেও একই প্রশ্ন। এ কে গোপালনের ইস্যু কী ছিল, কত সালে হলো, আর তার এগেনস্টে কে ছিল? সো 1950 সালে এটা গুরুত্বপূর্ণ একটা প্রথম যে জাজমেন্টগুলো গুরুত্বপূর্ণ, প্রথম যে জাজমেন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। তো সেখানে তোমাদেরকে এটা ভালো করে দেখতে হবে। এটারও নাম একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978 সালে, একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সো এটাও একই কনটেক্সটে তোমাদেরকে মনে রাখতে হবে, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978 সালে। এরপরে যেটা তোমাদের 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে এসেছিল, এটা বারবার পরীক্ষা জিজ্ঞেস করে। তো 2002 সালে এসেছিল 86তম সংবিধান সংশোধন। কি সেখানে বলা হয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞেস করে। সেটা হচ্ছে রাইট টু এডুকেশনসের কথা বলা হয়েছিল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনস আইন নিয়ে আসা হয়েছিল 2009 সালে এটার বিরুদ্ধে, এটাকে বেস করে, তাই না? এবং এই আইনটা 2010 সালে হচ্ছে কিন্তু এক্সিস্টেন্সে আসে বা ফোর্স হয়, ঠিক আছে, প্রয়োগযোগ্য হয়। তো 86তম সংবিধান সংশোধন 2010 সালে হলো এবং 2002 সালে হলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সংবিধান সংশোধনটাকে কেন্দ্র করে যে 2009 সালে কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনসের জন্য আইন আসলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে 6 থেকে 14 বছর বয়সীদের জন্য সেখানে শিক্ষা বাধ্যতামূলক করা হলো, ঠিক আছে? এটা আমরা দেখতে পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখো যে ম্যানেকাস, এটা দরকার নেই, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার নেই, এটা আপাতত এখানে দরকার নেই। এগুলো দরকার নেই। কেশবানন্দী ভারতী কেস তো অলরেডি বলে দিলাম, 1973 সাল, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এইটা গুরুত্বপূর্ণ আর্টিকেল ঢোকানো হয়েছিল সংবিধানে, যে যখন 1991 সালে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তখন 31 বি নাম্বার আর্টিকেলটা সেখানে ঢোকা হয়েছিল 9 শিডিউলের মধ্যে। কি নিয়ে বলেছে একটু দেখে নিও, আমি ডিটেলসে যাচ্ছি না, এখন পাবে তোমরা। এরপরে চলে আসো এখানে আমাদের ব্যাস, এগুলো দেখলেই হয়। এরপরে চলে আসলো অন্য চ্যাপ্টার। তো এই সমস্ত বিষয়গুলোই যদি তোমরা দেখে নাও, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় যা কিছু মৌলিক অধিকার থেকে জিজ্ঞেস করুক না কেন, তোমরা দেখবে 100% এখান থেকে জিজ্ঞেস করবে। আমি তোমাদেরকে যা বলেছি, যা মার্ক করে দিয়েছি, 100% কোয়েশ্চেন্স এখান থেকেই এসেছে, এর বাইরে থেকে একটাও প্রশ্ন আসেনি পরীক্ষায়, এবং রিপিটেডলি কোয়েশ্চেন্সগুলো এসেছে, বারবার জিজ্ঞেস করেছে, কাজেই এখানে কোনো রকমের তোমরা কিন্তু কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করতে পারবে না এই জায়গাটা থেকে, না এসএসসির স্টুডেন্টরা, না নেটের স্টুডেন্টরা, না সেটের স্টুডেন্টরা। এই জায়গাগুলো তোমাদেরকে ধরে ধরে পড়তে হবে। এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা যে তোমরা এই আর্টিকেলগুলোকে বাদ দিতে পারবে না। এই আইডিয়াগুলো যেগুলো তোমাদেরকে বললাম, এগুলো তোমরা কোনোটাই বাদ দিতে পারবে না। এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে ধীরে সুস্থে বুঝে শুনে পড়তে হবে, টাইম নিয়ে পড়তে হবে। তো এইবার আমি যখন পড়িয়ে দিলাম তোমাদের, মানে একবার যখন পড়িয়ে দিলাম, এরপরে তোমাদের ডিউটি হচ্ছে যে তোমরা আর একবার এটাকে নিজেদের মতো করে আন্ডারলাইন করাগুলোকে পড়ে নেবে, নিয়ে নিজের মতো করে কোয়েশ্চেন্সগুলোকে চোখ বন্ধ করে শুধু প্র্যাকটিস করে যাও। যেগুলো ওয়েবসাইটে আছে সেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ওগুলোই বারবার রিপিট করে। তুমি আবল তাবল বই কিনে এখানে কোয়েশ্চেন সলভ করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, সেগুলো শুধু নেটের নয়, ভারতবর্ষের সমস্ত রাজ্যের। যদি করো ডিরেক্টলি কোয়েশ্চেন্স কমন পাবে, যেটা বাকিরা পেয়েছে তোমরাও পাবে। সো এইটা তোমরা কিন্তু করতে পারো, এটা করা উচিত তোমাদের। এটা গেল আমাদের মৌলিক অধিকারের আলোচনা। এবার যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু যদি বোঝার থাকে, মন খুলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই থাকবে। বাকিরা বলো, ওর প্রশ্ন সবার আগেই থাকে, তোমরা আগে নিজেরা বলো, আগে দেখি শুনি, বাকিরা বলো। ওর ব্রেন ভীষণ ফাস্ট, প্রচুর মাথায় প্রশ্ন আসে ওর। বাকিরা
আছে কিছু প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। তাহলে আমি যে ধরে ধরে পড়িয়ে দিলাম, আশা করি এরপরে আর জিজ্ঞেস করবে না স্যার কনফিউশন হচ্ছে। যে পড়বে না, যে ক্লাসগুলো করবে না তারই কনফিউশন হবে। যে পড়বে, যে টাইম নিয়ে পড়বে, ধীরে সুস্থে পড়বে, ব্রেক নিয়ে পড়বে, তার কনফিউশন হবে না। যে ওই পাতি শুধু এমসিকিউ বইগুলো সলভ করে যাবে, তার কোনো দিন এগুলো মাথায় থাকবে না। এই যে গল্প হয়ে গেল, এটা গল্প হয়ে গেল। এই গল্পটা যার মাথায় থাকবে তার কাছে ইজি, যার গল্প মাথায় থাকবে না তার কাছে এটা ইজি নয়। তার বারবার পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাবে, কোয়েশ্চেন সলভ করতে গিয়ে গুলিয়ে যাবে, কনফিউশনে পড়বে এবং আবল তাবল বইগুলো বের করে আবার ওগুলোকে বোঝার চেষ্টা করবে যে ঠিক কি ভুল। ঠিক কি ভুল যদি বুঝতে হয় তাহলে এই বইটাই তোমাদেরকে খুলতে হবে। এই বইটা খুলতে হবে। এই যে আন্ডারলাইন করে দিচ্ছে এই জিনিসগুলোতেই সব, এই আন্ডারলাইন করা বিষয়গুলোই সেখানে কিন্তু বিষয়গুলোই তোমাদেরকে দেখতে হবে। এটাই হচ্ছে কিন্তু একটা কাইন্ড অফ অথেন্টিক বই, এটাকেই সবাই ফলো করে। সো এইটাই তোমাদেরকে করতে হবে। দেখো আর কনফিউশন হবে না। আছে কারো কোনো প্রশ্ন, কিছু জানার বোঝার? নেই? বলো তুমি তাহলে বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম এই যে মার্শাল ল এর যেটা বললেন না আপনি, যে মার্শাল লতে সাধারণত মানে রেস্ট্রিকশন হয়, তো আমার এটা জানার ছিল যে 19, 20 এবং 21 এই যে তিনটে আর্টিকেল যেগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত, তা মার্শাল লতে কি এই তিনটে কেউ কি ছাড় দেওয়া হয় না, অর্থাৎ 19, 20 এবং 21? এখানে তো আমরা ওই রকম কিছু পেলাম না। আমরা এখানে ইন জেনারেল পেলাম যে মৌলিক অধিকার তোমার ভায়োলেট হতে পারে, তাই না? কিন্তু সংবিধানে আমরা কোথায় কি পেয়েছিলাম, মানে আমরা যখন মানে আমরা যখন আর্টিকেল 2 মানে মানে কি বলবো যে 352 পড়েছিলাম, তখন আমরা এটা জেনেছিলাম যে, বা যে কোনো পরিস্থিতিতে ওইখানে মৌলিক অধিকারগুলো যখন পড়লাম তখন আমরা জানলাম যে যে কোনো পরিস্থিতিতে আর্টিকেল 21কে সাসপেন্ড করা যায় না, যেটা জীবনের অধিকার। তাহলে মৌলিক মার্শাল ল এসে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক আছে, সরি আমি ভুল বললাম, একটা কনফিউশনের জায়গা তৈরি করে। এখানে একটা লাইন আমরা ওখানে পড়েছিলাম যে যে কোনো পরিস্থিতিতে তোমার 21 নম্বর আর্টিকেল সাসপেন্ড করা যাবে না, সাসপেন্ড করা যাবে না। আর এখানে আমরা কি দেখতে পেলাম যে ভায়োলেট হতে পারে। সাসপেনশন আর ভায়োলেট দুটো আলাদা বিষয়, ভালো করে বোঝো। ওখানে বলা হয়েছিল, দাঁড়াও না রে বাবা, আমার শেষ হয়নি। ওখানে বলা হলো ভায়োলেট করা যাবে না, সাসপেন্ড করা যাবে না। 21 নম্বর আর্টিকেল যখন আমরা পড়েছিলাম তখন বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে সাসপেন্ড করা যাবে না, সাসপেন্ড করা যাবে না মানে তুমি সরকার ঘোষণা করতে পারবে না আইন প্রয়োগ করে যে আমরা সাসপেন্ড করে দিলাম। সো মার্শাল ল যখন প্রয়োগ হবে তখন সেখানেও বলা যায় না যে তারা 21 নম্বর আর্টিকেল থেকে সাসপেন্ড করবে, কিন্তু ভায়োলেট হতে পারে, এক্সেপশন, কিন্তু ভায়োলেট হতে পারে। যদি হয় তাহলে সেইটা জাস্টিফাইড, পার্লামেন্ট সেটার জন্য জাস্টিফিকেশন দিয়ে দেবে। কিছুদিন আগে তোমরা, কয়েক মাস আগেই তোমরা দেখবে যে মণিপুরে যখন কাণ্ড হলো, কয়েকজন মিলিটারি যখন সেখানকার নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছিল, তখন পার্লামেন্টে এটা নিয়ে হই হুল্লোড় হয়েছে। তো তখন সেখানে সরকার বলেছে যে আমাদেরও খারাপ লেগেছে, এটা নিরীহ মানুষের প্রাণ যাওয়া উচিত নয়, কিন্তু শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য সেটা ওদেরকে করতে হয়েছে, ওরা বাধ্য হয়ে করেছে। সো এখানে আর বিশেষ কিছু বলার থাকে না এবং এটা নিয়ে ডিবেট করারও মতন বোধহয় এটা একটা বিষয় নয়। কাজেই এটাতেই আমার মনে হয় যে সবাইকে চুপ করে যাওয়া উচিত, এই যুক্তিতেই। তো তখন দেখা গেল যে পার্লামেন্ট সেটা চুপ করে গেছিল। তো ওখানে সাসপেন্ডের কথা বলা হয়েছে, কিন্তু এখানে সাসপেন্ডের কথা বলা হয়নি, এটা সাসপেন্ড করতে পারে না। তো কোথাও বলা হয়নি যে এখানে মানুষকে তারা গুলি করবে, কিন্তু সিচুয়েশন যদি এরা এরাইজ করে তাহলে তারা করতে পারে সিচুয়েশন। তাহলে ওখানে একেবারে অবধারিতভাবে বন্ধই করে দেওয়া হচ্ছে যে তুমি ঘোষণা করতে পারবে না, মানে ওইখানে মানে তাই তো বলা হচ্ছে যে তুমি পারবে না, মানে বন্ধ মানে ওখানে পারবে না বলা হচ্ছে। আর এখানে কি ডিরেক্টলি বলা হচ্ছে না তোমার পারবে না, কিন্তু যদি কেউ করে দেয় তাহলে হতেই পারে, অসুবিধা কিছু নেই সেটা। সো এখানে একটা ফাঁক রাখা হয়েছে এইরকমভাবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, বোঝা গেছে? এবং সব আর্টিকেলগুলোর ক্ষেত্রেই একই নিয়ম, একই যুক্তি প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আর বলছিলাম তাহলে তাই যদি হয়, আপনি যেটা বললেন না যে মার্শাল ল, তো মানে কনস্টিটিউশনে মার্শাল ল সম্পর্কে সেইভাবে মানে ডেসক্রাইব বা উল্লেখ কিছু করা নেই, তাহলে কি আমরা এটা বলতে পারি অন্যান্য স্ট্যাচুরি বডির মতন এই মার্শাল লটাও এক ধরনের স্ট্যাচুটরি ল? এটা পেশাল, এটা একটা পেশাল ল, ঠিক আছে? এটা হচ্ছে একটা পেশাল ল, একটা
একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়ে গেলে, এক্সট্রিম কোনো সিচুয়েশন তৈরি হয়ে গেলে তখন এইটাকে কিন্তু অ্যাপ্লাই করতে দেখা যায়। সো এটা একটা স্পেশাল ল। স্ট্যাটিউটরি বলবে কি না এখন সেটা এখন আলাদা প্রসঙ্গ, কিন্তু এটা একটা স্পেশাল, ঠিক আছে? আইনের মাধ্যমেই তৈরি হয়েছে, তো তোমাকে বলতে ঠিক আছে। স্ট্যাটিউটে তো থাকবে আর সেটা। বলছিলাম স্যার, কাকা কমিশন যেটা বললেন না 1952 সালে, ওই কাকা কমিশন থেকেই তো তাহলে পরবর্তীকালে মানে ওবিসি, এসসি, এসটি এইসব কমিশন গঠন হয়েছে। হ্যাঁ, ওই এসসি এসটি কমিশন তো ওগুলো তো সংবিধানে তৈরি করে দিয়ে গেছিল। হ্যাঁ, পরবর্তীকালে মন্ডল কমিশন বেসিক্যালি ওই ব্যাকওয়ার্ডদের, আদার ব্যাকওয়ার্ড যারা, তাদেরকে সেখানে আইডেন্টিফাই করেছিল। এসসি এসটি করতে গিয়েই ওরা করেছিল বেসিক্যালি। তো পরবর্তীকালে আমরা তাহলে মন্ডল স্যার কমিশন তৈরি হতে দেখি। কাকা কমিশন সোশ্যাল, ইকোনমিক্যাল এবং এডুকেশনাল এই তিনটি ক্ষেত্র দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদের মানে রিজার্ভেশনের জন্যই বলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর লাস্ট একটা কোশ্চেন, বলছিলাম আমি আপনার একটা লেকচার শুনেছিলাম, তো যেখানে আপনি এটা বলেছিলেন যে ওই এক্ষুনি যেটা বললেন না যে ওই মানে মোরারজি দেশাই মানে ক্ষমতায় আসে প্রথম অকংগ্রেসী দল, এবং সেটা তো ছিল জনতা পার্টি, তাই না? এবং আমি আপনার ক্লাসটা শুনলাম, মানে লেকচারটা শুনলাম, এবং ওখানে আপনি এটা বললেন যে জনতা পার্টি সাধারণত ফর্ম করে জেপি 1997 সালে। তাহলে 1997 সালে যদি জনতা পার্টি ফর্ম করে, 1977 সালে তো মানে ওই পার্টিটা মানে ক্ষমতায় আসে। না না, যে জেপি জয়প্রকাশ নারায়ণ 1997 সালে বেঁচে ছিলেন, 97 পর্যন্ত, 77 বলেছিলাম। 1977 সালে তিনি 1977 সালে যখন এমার্জেন্সি তুলে নেওয়া হলো, তখন সেখানে 5টা পার্টি মিলে তারা মার্চ করে গেল, ছোট ছোট 5টা পার্টি মার্চ করে গিয়ে তারা সেখানে জনতা পার্টি ফর্ম করলো, এবং সেই জনতা পার্টি বেসিক্যালি সেখানে ক্ষমতায় আসলো, এবং তার লিডার হলেন মোরারজি দেশাই, প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। কিন্তু সেইটাকে ফর্ম করার ক্ষেত্রে একটা ফিলোসফিক্যাল বা একটা মুভমেন্টের জায়গা থেকে বলতে পারো, জয়প্রকাশ নারায়ণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে? তিনি সেটার ফাউন্ডার হিসেবে কনসিডার করা হয় তাকে, ঠিক আছে? কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার মানে আমি আপনাকে আগের দিন একটা নোট পাঠিয়েছি, মানে ওটা কি ঠিকঠাক আছে তো? ঠিকঠাক। তুমি এই ফোবিয়াতে থেকো না, আমি বারবার বলছি, এই ফোবিয়াগুলো কাটাও। তোমার মাথায় যেভাবে থাকবে সেটাই ঠিক, ঠিক আছে? তোমার মাথায় যেভাবে থাকবে, যে নিয়মে থাকবে, যে সিস্টেমে তুমি রাখতে পারবে সেটাই ঠিক। এবং তুমি পড়ে পড়ে করছো, কাজেই পড়ে পড়ে লিখছো যেহেতু, কাজে ওটা থাকবে মাথায়, চাপ নেওয়ার কিছু নেই এখানে। ঠিক আছে। আর আজকের জন্য না স্যার আমি খুব সরি, আসলে আমার অ্যালার্মটা ফেল করে গেছিল, এবার ঠিক যার আছে, জন্য আমার একটু জয়েন হয়ে গেছে, আমি আন্তরিকভাবেই সরি। তো নেক্সট দিন থেকে আর হবে না আশা করি। ঠিক আছে, নো ইস্যু। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই। মৌলিক অধিকার আজকে শেষ আমাদের। টাইম নিয়ে পড়ালাম, তার কারণটাই হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এটাকে অবহেলা করতে পারবে না। পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে গেলে চোখ বন্ধ করে তোমরা বলবে যে মৌলিক অধিকার থেকে আমি ইন্টারভিউ দেবো বা ডেমো দেবো, চোখ বন্ধ করে বলবে, যদি সেফ জোনে থাকতে চাও। তুমি কতটা কঠিন টপিক নিলে বা কতটা দুর্বল টপিক নিলে গুরুত্বপূর্ণ নয়, সব টপিকই সমান, সব টপিকেরই সমান গুরুত্ব আছে ইন্টারভিউ বোর্ডে। তুমি পড়াতে পারলে কি না, সেখানে প্রেজেন্টেশনটা ঠিকঠাক দিতে পারলে কি না সেটা গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশন দেওয়ার পর ওনারা তোমাকে কোয়েশ্চেন্স করবেন, সেটার উত্তরটা দিতে পারলে কি না সেটা গুরুত্বপূর্ণ। সো যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তোমরা, তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, হয়তো তুমি এমন একটা কঠিন আইআর থিওরি বলে দিলে মাতব্বরি করে যে আমি আইআর থিওরি থেকে ডেমো দেবো, বললে ভালো, চলো। আইআর থিওরি থেকে তুমি তো কোনোদিন হয়তো প্রাইমারি বইটাই কোনোদিন কোনো থিওরি থিঙ্কার্সের পড়োনি, তুমি বলে দিলে আইআর থিওরি। আগে সিম্পলি জিজ্ঞেস করবে, বলো যে এই যে তুমি বইগুলো থিওরিগুলোর নাম বললে, ওই থিওরি থিঙ্কার্সের প্রাইমারি বই পড়েছো? না, আমি তো পড়িনি। তাহলে তুমি কি করে মানে এই একটা সেকেন্ডারি বই পড়াবে? ঠিক আছে, অসুবিধার কিছু নেই, পড়াতেই পারো। আরও যখন ওরা তো প্রাইমারি পড়েছে, ওরা তোমাকে তখন ওখান থেকে প্রশ্ন করতে শুরু করবে, তুমি আটকে যাবে, বা আরও অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করে আটকে। সো জটিল কিছুতে যাবে না, যেটা সিম্পল, সব থেকে যেটা সহজ সেইটাকে ধরবে। এবং কনস্টিটিউশন হচ্ছে বেস্ট। আমি তো অ্যাটলিস্ট যখন ডেমো দিতে যাবো আমি বলবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ডেমো দেবো। কেন? কারণ আমার হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি তো মানে বই মুখস্থ করে ফেলতাম। আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমি পুরো বই মুখস্থ হতো। আমার কাছে যেসব যেগুলো দেখছো না, যে 11-12 বই, তারপরে হচ্ছে মার্কেটে যে সমস্ত বইগুলো পাওয়া যায়, তুলসী ফুলসী, আমার ওগুলো সব ঠোঁটে ডগায় থাকতো ওগুলো। এখনও তাই, এখনও জিজ্ঞেস করলে তোমরা, আমি এখান থেকে মিস যাব না। এবং আমার স্টুডেন্টদের মধ্যে তোমরাও অনেকে সেই জায়গায় পৌঁছে গেছো।
কিন্তু তখন আমি ওই রকম ছিলাম, ফার্স্ট ইয়ারেই আমি ওই রকম ছিলাম। ম্যাডাম বই ধরে বই থেকে প্রশ্ন করতেন আর আমি বলে দিতাম। পড়াতে এসে বই থেকে প্রশ্ন করতেন, সিকোয়েন্সে জিজ্ঞেস করেছেন, আমি সিকোয়েন্সে উত্তর দিতে যাচ্ছি। সো তারপরে ম্যামই কনফিউশনে পড়ে যেতাম যখন, মানে কোথাও কোনো ভুল উত্তর দিলে আমি তখন ওটা আবার ধরিয়ে দিতাম, ম্যাম এটা এমুক হবে না, ওটা অমুক হবে। হ্যাঁ, তো এইরকমভাবে আমি ওনাকে ধরিয়েও দিতাম। সো এটাতে আমার একটা পাণ্ডিত্য আছে আমি মনে করি, যে গ্র্যাজুয়েশন থেকেই যেহেতু আমি এটা পড়ি এবং ক্লাস 11-12 থেকে আমার ভালো লাগতো। তো তারও আগে বলতে পারো, ক্লাস 10-এ যখন ছিলাম তখন দিদি পড়তো আমার, তো ও যখন পড়তো ওটা আমি আমার পড়া বন্ধ করে দিয়ে ওর পড়া চুপ করে কান পেতে শুনে থাকতাম, ভালো লাগতো, মজা লাগতো রাজ্য রাজনীতি পড়তে। আরেকটু আমি যেহেতু ছোটোবেলা থেকেই বাইরে ঘোরাফেরা করা বেশি মানুষ হয়েছি, ঘোরাফেরা করেছি, বা বড় বড় মানুষের সাথে মেলামেশা করতাম কাইন্ড অফ, বা মামা রাজনীতির সাথে জড়িত ছিল, সো এগুলো নিয়ে চর্চা হতে বেশি দেখেছি, সেগুলো ইন্টারেস্ট জেগেছে। সো আমার মনে হয় যে এটা আমি যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনো ডেমো দিই তাহলে আমার পজিটিভ জায়গা হবে এটা, আমি কারণ ছোটো থেকে এটার সাথে আমি পরিচিত। সো আমি ইন্টারভিউ দিলে আমি বলবো যে মৌলিক অধিকার থেকে আমি পড়াবো, তো মৌলিক অধিকার বলবো। সো মৌলিক অধিকার তখন আমি এই সমস্ত আমার প্রত্যেকটা ধারাই মুখস্থ আছে, 12 থেকে শুরু করে একেবারে আমি চলে আসো 35 পর্যন্ত। সো এইভাবে সিকোয়েন্সে তোমাকে যখন বলবে বলো তো মৌলিক অধিকার কটা আছে, মানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার এক বন্ধু নিশান বলে, সে এখন বিদ্যাসাগর কলেজে ক্যালকাটাতে পেয়েছে, এখানে কলেজ স্ট্রিটে। ও বললো যে আমাকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ এমার্জেন্সি পাওয়ার্সগুলো, তো এমার্জেন্সি পাওয়ার্সগুলো ও বলে যে জেনারেলি মানুষ কী বলে, জেনারেলি বলে 352, 56, 60, কিন্তু আমি ওইটা বলিনি, আমি বলেছি 352 থেকে শুরু করলাম, একেবারেই 352, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, এবং 60-এর 12, 365 নাম্বার আর্টিকেলে যেটা আছে ওটাও বলে দিয়েছি, কারণ ওটাও তো এমার্জেন্সির মধ্যেই। সো সিকোয়েন্সে সব বলে দিয়েছি, ঝড়ের গতিতে বলে দিয়েছি, একটা একটা করে ওয়ার্ড বা দুটো করে ওয়ার্ড ব্যবহার করে ঝড়ের গতিতে বলে দিয়েছি। সো ওরা বুঝে গেছে তার মানে। সো একজন স্টুডেন্ট তাকে এমার্জেন্সি জিজ্ঞেস করলো, 3টে আইটস বললো, আর ওই একই সময়ের মধ্যে ঝড়ের গতিতে সে সুযোগ পেয়েছে, বেশি করে বলতে হবে, ওটাও একটা দেখানোর বিষয় যে আমি জানি এটা আমার পাণ্ডিত্য আছে। তো ঝড়ের গতিতে সব আর্টিকেলগুলো বলে গেল, ওরা দেখে তো ওটা অবাক, মন দিয়ে শুনছে। সো ও আমাকে বলছে যে যখন আমি বলছি তখন টিচাররা এরকম করে, যাদবপুরের এক ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন কোয়েশ্চেন নাকি ওকে, তো বলছে ম্যাডাম তখন এরকম চেয়ারে টেবিলে এসে এগিয়ে এসে তখন মন দিয়ে শুনছে যে আমি কী বলছি ঝড়ের গতিতে, বোঝার চেষ্টা করছে যে সবগুলো বলছি এটা মিস করে যাচ্ছে আবার কিছু। সো এটা আমি তোমাদের বলবো যে যার যখন যেটার উপর পাণ্ডিত্য আছে না সেটার উপর ইন্টারভিউ দেবে, তো এইটা খুব ভালো একটা জিনিস করতে পারো। 12 থেকে যদি শুরু করো, আমি বললাম যে 12তে স্টেটের ডেফিনেশন, 13তে আইনের ডেফিনেশন, 14তে রাইট টু ইকুয়ালিটি, 15তে হচ্ছে রাইট টু 15তে হচ্ছে তোমাদের এক্সপ্লয়টেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, 16তে অপরচুনিটির কথা বলা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটির জন্য আবার অ্যাফার্মেটিভ অ্যাকশনসের কথা বলা হয়েছে, 17 নম্বরে আনটাচেবিলিটি, 18 নম্বরে তোমরা দেখবে টাইটেল অ্যাবলিউশনের কথা বলা হয়েছে, 19 নম্বরে স্বাধীনতা, তার মধ্যে আবার 6টার কথা বলা হয়েছে, ওই 6টা অফ সিকোয়েন্সে মনে রাখবে। 20 নম্বরে তোমরা দেখবে যে সেখানে তোমাদের ডিটেনশনের কথা বলা হয়েছে, 21 নম্বরে তোমাদের দেখবে রাইট টু লাইফের কথা বলা হয়েছে, 22 নম্বরে তোমরা দেখবে যে সেখানে ডিটেনশন থেকে মুক্তির পাওয়ার জন্য কাইন্ড অফ কতগুলো প্রসেসের কথা বলা হয়েছে, 23 নম্বরে তোমাদের দেখবে সেখানে বয়স্কদের যে এক্সপ্লয়টেশন সেটার কথা থেকে মুক্তির কথা বলা হয়েছে, 24 নম্বরে বাচ্চাদের এক্সপ্লয়টেশনের কথা বলা হয়েছে, 25 নম্বরে তোমরা দেখবে যে শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। সো এরকমভাবে সিকোয়েন্সে তোমাকে পরপর সবগুলো বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে তোমার পাণ্ডিত্য আছে, একটা করে ওয়ার্ড উত্তর বেরিয়ে যাবে, তো ওরা বুঝে যাবে যে কী বলতে চাইছো। সো এগুলো আমি বলবো যে এখানে ফিলোসফি বিশেষ কিছু নেই, তোমার ফিলোসফি এত বেশি কিছু জিজ্ঞেস করবে না, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে পারে, বলো তো অরিজিনাল বলতে তুমি কী বোঝো, তুমি তো বললে সুপ্রিম কোর্টের অরিজিনাল, বা তুমি তো বললে মৌলিক অধিকারগুলো মৌলিক কেন, ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে যে মৌলিক অধিকারগুলো মৌলিক কেন, why do you think that মৌলিক ফান্ডামেন্টাল রাইটস ইজ ফান্ডামেন্টাল, why it is fundamental, why do you call it fundamental, কোয়েশ্চেন্স করতেই পারে, দেন ইউ হ্যাভ টু আনসার ইউর ওন ইউর আর্গুমেন্ট। সো তোমার যুক্তি তখন সাজাতে হবে, যেটা মুখস্থ করে যে না যাওয়াটাই ভালো, মুখস্থ করে গেলে তখন বলতে পারবে না, ভুলে যেতে পারো, আর ভুলে গেলে ব্রেনের উপর জোর দিয়ে ওখানে গেলেই ওখানে কিন্তু কেলো করে যাবে, তোমরা ভুলে গেলেই মুশকিল, তখনই আর নেগেটিভে নিয়ে নেবে, বলবে যে মুখস্থ করে এসে তার মানে ভুলে গেছে, তাই তোমাকে বুঝে যেতে হবে। তো তোমাকে হুবহু যেটা বলা লেখা আছে সেটা না বললেও হবে, তুমি ব্যাপারটা বুঝেছো এবং বোঝাতে পারবে, মাথায় আছে তোমার, ওটা ওরা জানতে চাইবে। সো ডেফিনেশন তখন তুমি নিজের মতো করে বলে দাও যে হোয়াই ইট ইজ ফান্ডামেন্টাল, কেন এটা ফান্ডামেন্টাল, তুমি কতগুলো এক্সেপশনের কথা বলে দাও, সুপ্রিম কোর্টের রিটগুলো সিকোয়েন্সে বলে দাও, ঠিক আছে, এগুলো যা বলবে তখন যেন একেবারে ছোটের দাওয়ায় থাকে। সো আমি মনে করি যে এইটা একটা ভালো তোমাদের কিন্তু টপিক হতে পারে, যারা নেট সেট পাস করে গেছো, জেআরএ পাস করে গেছো, ঠিক আছে, এবং এসএসসিতেও যারা পাস করবে আগামী দিনে, অল্প সময়ের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে, কলেজে চাকরি পাওয়ার আগে তোমরা আবার এসএসসিতে চাকরি পাবে। সো এইটা তোমাদের কিন্তু একটা ভালো টপিক হতে পারে।
ডেমো দিতে হলে এখান থেকেই দেবে, এবং এইভাবেই পড়েলেই তবে তোমরা ডেমোটা দিতে পারবে, নাহলে পারবে না। ওই এমসিকিউ চটি বই পড়ে এসে তোমরা শুধু বলে ডেমো দেবে, নেট এসএসসিটা হয়তো পাস করে যাবে, হ্যাঁ 4:1 হয়তো ডাকবে, একজনকে চাকরি দেবে আর 4 জনকে ডাকবে, তো 4:1 ডাকবে, এখন বাকি ওইখান থেকে 4 জনের মধ্যে থেকে একজনকে ওরা বাছাই করে নেবে, কিন্তু কে বাছাই হবে না, বাছাই সেই হয়ে যাবে যে এইরকমভাবে টেক্সট বই পড়ে যাবে, আর যে বাছাই যে টেক্সট বই পড়ে যাবে না তাদেরকে এমনিতেই ওই তাড়িয়ে দেবে। যাও, বুঝে গেছি তুমি শুধু এমসিকিউ পড়ে এসো, চটি বই পড়ে এসো। সো এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, আমি আর জটিলে যাচ্ছি না, আর কিছু বলছি না আপাতত। মাথায় দেখো যে কীভাবে নিজেকে রেডি হতে হবে সব দিক থেকে। যখন পড়ছো তখন একবারেই মাথায় রাখবে যে পড়াটা কোন কোন কাজে তোমার লাগবে, তাহলে আর রিপিট করে পড়তে হবে না, পড়াগুলো কাজে আসবে। একবারে এক ঢিলে দু পাখি হবে, ঠিক আছে? দুটো যদি টার্গেট থাকে তোমার, তার দুটোকেই টার্গেট করে এগোবে, দেখবে ব্রেন তোমার খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে, ভালো মনে রাখতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক। চলো, গুড নাইট। স্যার ওই অরিজিনাল যেটা বললেন না ওটা কি বলবো? না, বলতে হবে না।